ওকে, সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টুডেস ক্লাস। আজকে আমরা কথা বলবো হচ্ছে সার্কেল নিয়ে। আমরা এমনিতে বেশ কিছুদিন ধরে সরলরেখা চ্যাপ্টারটা শেষ করলাম। আমাদের 5টা ক্লাস দরকার হয়েছিল সরলরেখা শেষ করার জন্য। এখন আমরা শুরু করতে যাচ্ছি সার্কেলস। তো সরলরেখা যদি ভালো মতো বুঝে থাকো তাহলে সার্কেল নতুন করে বোঝার মতন কিছুই না, কারণ পুরো জিনিসটা আসলে স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যে কাজ করে। এবং তোমরা দেখেছো যে যদি কোনো কিছুর আমরা ফিগার এঁকে ফেলি তাহলে সেইটার আর কি বলে ম্যাথটা করা নিয়ে অ্যাপ্রোচ নিয়ে খুব একটা বেশি ঝামেলা হয় না। হ্যাঁ, আচ্ছা, তাহলে শুরুতে আমাকে একটু বুদ্ধি করে বলো তো, সার্কেলের সংজ্ঞাটা এতদিন কি শিখে আসছো? বলো, ভলান্টিয়ারিলি কেউ অ্যান্সার দাও। সার্কেল কাকে বলে? কিরে, দেরি করলে হবে? না পারলে বল পারি না। হ্যালো, পারতেছি না। এটা তো বলবা নাকি? এটা ভাবলা এতক্ষণ ধরে? সার্কেল হলো একটা এই যে সঞ্চার একটা পথ যার যে কোনো বিন্দুর দূরত্ব একটি নির্দিষ্ট। আমি কিন্তু নিজেও পারি না, আমি তো মুখস্থ করি না, কিন্তু তারপরেও জিনিসটাকে আমি লিখতেছি। আমার মাথার ভিতরে যেভাবে কাজ করে, আমি জিনিসটাকে পড়ছি যেভাবে, সেইটাকেই আমি হচ্ছে বানায় বানায় লিখতেছি। একটি সঞ্চারপথ যার যে কোনো বিন্দু দূরত্ব একটি নির্দিষ্ট বিন্দু থেকে সবসময় সমান। সবসময় সমান। তাহলে সার্কেল দেখতে কিরকম হয়? সার্কেল দেখতে হয় এইরকম, তাই না? আচ্ছা, এর ভিতরে বলো তো সার্কেল মানে সার্কেল জিনিসটা কোনটা? এর ভিতরের অংশটা, নাকি শুধুমাত্র এই বাউন্ডারি লাইনটা, নাকি এই শেপটা? কোন জিনিসটাকে আমরা সার্কেল বলি? পুরো শেপটাকে সার্কেল বলতেছি, নাকি এর ভিতরে যে আবদ্ধ ক্ষেত্র তৈরি হয়েছে ব্লু লাইন দিয়ে সেইটাকে আমরা ক্ষেত্র বলতেছি, কি বলে, সার্কেল বলতেছি? নাকি শুধু এই ব্লু লাইনটাকে সার্কেল বলতেছি? সেটাই সংজ্ঞার ভিতরেই লেখা আছে, দেখো তো কোনটা। হুম হ্যাঁ, ব্লু লাইনটা। হুম, শুধুমাত্র সঞ্চয় সঞ্চারপথ কিংবা শুধুমাত্র এই ব্লু লাইনটাই হচ্ছে আমাদের সার্কেল, অন্য কিছুই না, এর ভিতরে কিছুই না। ওগুলো হচ্ছে বৃত্তক্ষেত্র আর সামথিং কিছু একটা হইতে পারে, বৃত্তের ভিতরে কোনো বিন্দু কিংবা কিছু। কিন্তু শুধুমাত্র এই সঞ্চারপথটা কিংবা এই পরিধি বা সার্কামফারেন্স যে জিনিসটা আছে এখানে, পরিধির ইংলিশ হচ্ছে সার্কামফারেন্স বাই দ্য ওয়ে। তো এই পরিধি বা সার্কামফারেন্স জিনিসটাই হচ্ছে তৈরি করে হচ্ছে এই সার্কেলটাকে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন মানে এই ছোট ছোট বৃত্তচাপগুলা আমাদের যে শর্তটা দিয়েছে সেই শর্তটা ব্যবহার করে আমরা চাইলে পুরো বৃত্তের একটা ইকুয়েশন দাঁড় করাতে পারি। বৃত্তের ইকুয়েশনে বলা হয়েছে একটি সঞ্চারপথ যার যে কোনো বিন্দুর দূরত্ব একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমান। তাহলে সেই নির্দিষ্ট বিন্দু কোনটা সেটা আমাদের একটু দেখতে হবে। সেই নির্দিষ্ট বিন্দুটাকে আমরা একটা গাল ভরা নাম দিছি, সেটা নাম দেওয়া হয় কি? কেন্দ্র, তাই না? তাহলে এই মাঝখানে লালটা হইতে পারে কেন্দ্র। এই কেন্দ্র থেকে সঞ্চারপথের উপস্থিত যে কোনো বিন্দু, এই বিন্দুটা কিংবা এই বিন্দুটা কিংবা এইটা কিংবা এইটা, প্রত্যেকের দূরত্ব সমান। তাহলে এই যে দূরত্ব সমান, এই সমান দূরত্বটাকে আমরা কি বলি? ব্যাসার্ধ। ইংলিশে কি বলি? রেডিয়াস। ইংলিশে বলি রেডিয়াস। রেডিয়াস। আচ্ছা, রেডিয়াস কিংবা হচ্ছে ব্যাসার্ধ। আচ্ছা, তাহলে এখানে দেখলাম আমরা কেন্দ্র পাইছি, ব্যাসার্ধ পাইছি, আর এটা হচ্ছে পরিধি। পরিধির ইংলিশ হচ্ছে সারকামফারেন্স। আচ্ছা, তাহলে গেল। এখন এই শর্তটাকে ব্যবহার করে আমি যখন সঞ্চার পথের কথা বলছিলাম, পড়াইছিলাম, তখন তোমাদের বলছিলাম যে সঞ্চার পথ হচ্ছে এমন একটা জিনিস যেটা একটা মানে কি বলে, একটা কমন বিন্দু, যেটা হচ্ছে কোনো যার উপরে কোনো শর্ত আরোপ করা হয়। এক্স ওয়াই যে কোনো বিন্দু যার উপরে কোনো শর্ত আরোপিত হয়। এখন এখানে এক্স ওয়াই এখানে যেগুলো আছে এগুলো হচ্ছে সেই এক্স ওয়াই, এই প্রত্যেকটা বিন্দু হবে এক্স ওয়াই। এবং একটা কমন শর্ত আছে, সেটা হচ্ছে এই যে মাঝখানে কেন্দ্রটা আছে এই কেন্দ্র থেকে দূরত্বটা সবসময় সমান। হ্যাঁ, তাহলে আমরা যদি একটু স্থানাঙ্ক ব্যবস্থার সাহায্য নেই, আমরা একদম মূল বিন্দু সাপেক্ষে একটা বৃত্ত হইলে কেমন হয় দেখতে সেটা দেখার চেষ্টা করি।
ধরো এখানে একটা বৃত্ত আছে, এখানে বৃত্ত আঁকানো একটু কঠিন এখানে, তারপরেও দেখি পারা যায় নাকি। আচ্ছা, সুন্দর হয়েছে। তাহলে ধরে নিলাম এই কেন্দ্রটা হচ্ছে আমাদের মূল বিন্দুতে, এবং তোমাকে আমি বললাম যে রেডিয়াসটা হচ্ছে আর। আর হচ্ছে তার রেডিয়াস, আর হচ্ছে এখানে রেডিয়াস হিসেবে কাজ করতেছে, সেন্টার হিসেবে এখানে কাজ করতেছে 0 0 সেন্টার। এখন আমরা চাচ্ছি এটার ইকুয়েশন বের করতে। এখন 0 0 বিন্দু থেকে সব সময় আর দূরত্ব অবস্থিত কোন বিন্দুটা, সেই যে পি বিন্দু আমরা ধরে নিতাম সেই রকম এখানে একটা পি বিন্দু ধরে নিই। ধরলাম এটা একটা পি বিন্দু, এই বিন্দুটার নাম হচ্ছে পি, এটার নাম দিলাম হচ্ছে এক্স এবং ওয়াই। আচ্ছা, পি বিন্দুটা, তাহলে পি বিন্দুটা এখন সব সময় কত দূরত্ব মেনটেন করতেছে, আর দূরত্ব মেনটেন করতেছে 0 0 বিন্দু থেকে। তাহলে আমরা এভাবে লিখতে পারি 0 0 বিন্দু থেকে পি এক্স, সরি এক্স ওয়াই বিন্দুর যে দূরত্বটা, এক্স মাইনাস 0 হোল স্কোয়ার ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার, এক্স এবং ওয়াই এর মান যাই হোক না কেন সেটা হবে আর এর সমান। কিংবা এটাকে আমরা লিখতে পারি এইভাবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। আচ্ছা, বুঝলাম। এই পর্যন্ত বুঝতে পারছি যে একটা মূল বিন্দুগামী কেন্দ্র যদি মূল বিন্দুতে হয় তাহলে রেডিয়াস নির্দেশ করলে আমাদের বৃত্তের ইকুয়েশন হবে এইরকম দেখতে। মনে থাকবে? জি ভাইয়া। আচ্ছা, এবার আমরা দেখি হচ্ছে শিফটিং নিয়ে কিছু জিনিসপত্র শিখবো। আমরা অলরেডি ভেক্টরে কিছু শিফটিং এর জিনিসপত্র দেখছি, তাই না? এখন গ্রাফের মধ্যে শিফটিং এর কিছু ব্যাপার স্যাপার আছে। সেটা কিরকম? ধরো তোমাকে আমি বললাম ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার, এটা তো সবাই চিনি, ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার। ছোটবেলায় এটার গ্রাফ আমরা সবগুলো, মানে 9 10-এও ছিল, ইন্টারেও মনে হয় এটা প্র্যাকটিক্যালে ছিলই, তাই না? তাহলে যখন আমরা এটা আঁকি ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার আমাকে দেওয়া থাকে, তখন আমি এরকম একটা স্থানাঙ্ক নেই, এক্স এবং ওয়াই বরাবর দুইটা অক্ষ নেই, তারপরে এইদিকে একটা টাইনা দেই, এইদিকে একটা টাইনা দেই। এটারই আমরা কি বলতে পারি, এক্স ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার, সরি ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার হয়েছে না? এরকম দেখতে জানি। জি ভাইয়া জানি। আচ্ছা, এখন এই ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার না দিয়ে যদি আমি স্লাইটলি কিছু পরিবর্তন করি, ধরো ওয়াই এর সাথে আমি বললাম যে ওয়াই এর সাথে হচ্ছে 2 বিয়োগ করেন, তারপরে হচ্ছে এক্স স্কোয়ার লেখেন, তাইলে কি হবে? একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে তাহলে ভাইয়া যে লেখাটা একটু উপর থেকে। একটু উপরের দিকে উঠে যাবে, হ্যাঁ। সেটা হচ্ছে যে যখনই আমরা এই যোগ বিয়োগের কাজগুলো করব বা শিফটিং এর কাজগুলো করব, সেটা হবে শুধুমাত্র এক্স এর সাথে কিংবা শুধুমাত্র ওয়াই এর সাথে। কখনোই এক্স স্কোয়ারের সাথে কোনো জিনিস যোগ বিয়োগ হবে না, কোনো কখনোই হচ্ছে ওয়াই স্কোয়ারের সাথে কোনো কিছু যোগ বিয়োগ হবে না। অর্থাৎ যদি এখানে তোমার কোশ্চেনে লেখা থাকতো ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 2, এইভাবে আমরা কখনো লিখবো না, আমরা এই দুইটাকে এই পাশে পাঠাবো। কারণ বললাম যেটা, যে এক ঘাত সিঙ্গেল ঘাতের সাথে হচ্ছে এই ধ্রুবকগুলোর সম্পর্ক তৈরি করতে হবে, এক্স এর সাথে কিংবা ওয়াই এর সাথে। এখানে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ারের সাথে দুইটা রেখে আমার কোনো লাভ নাই, আমরা এটাকে রাখবো ওয়াই মাইনাস 2 এবং হচ্ছে এক্স স্কোয়ার, এইভাবে তৈরি করব। ঠিক আছে, এটা যাতে মনে থাকে সবসময় সিঙ্গেল ঘাতওয়ালা কারোর সাথে এটারে লাগাইতে হবে। তাইলে আমরা দেখলাম এখন হচ্ছে ওয়াই এর ভ্যালুটা, মানে এখানে আসেটা কিভাবে, তাইলে মানে এটা আমি পাইলাম কিভাবে যে এটা উপরের দিকে উঠে যাবে। এখানে খেয়াল করো, এক্স এর ভ্যালু যদি আমি 0 বসাই দিই তাহলে ওয়াই এর ভ্যালু 0 চলে আসে, এবং সেটাই হচ্ছে ভার্টেক্স তৈরি করে এখানে। এখন এক্স এর ভ্যালু যদি কোথাও 0 হয় তাহলে ওয়াই এর ভ্যালু হবে হচ্ছে 2, বোঝা যাচ্ছে এক্স এর ভ্যালু 0 হলে ওয়াই এর ভ্যালু 2 হবে। তাহলে এক্স কি বলে এটারে, এক্স 0 এবং ওয়াই 2 এরকম বিন্দু হচ্ছে এইখানে আছে, এই বিন্দুটা। তার মানে হচ্ছে আমাদের এই গ্রাফটা উপরের দিকে উঠে গেল এখন 2 একক উপরে। ঠিক আছে, এটা হবে 2 একক উপরে। যদি এইরকম না থেকে দেওয়া থাকতো ওয়াই প্লাস 2 ইকুয়ালস এক্স স্কোয়ার, তাহলে কি করতাম? তাহলে ভাইয়া নিচের দিকে 2 একক। তখন এক্স 0 হইলে ওয়াই এর ভ্যালু হচ্ছে -2, সেই কারণে নিচের দিকে 2 একক এইরকম। আচ্ছা, আর একটা জিনিস দেখি, সেটা হচ্ছে ধরো ওয়াই প্লাস 2 আছে, তার সামনে একটা মাইনাস এক্স স্কোয়ার দিছি আমি, তাইলে কি হবে বলো তো? হুম 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 বলেন বলেন। বলেন। তাহলে তখন ভাইয়া আর কি মানে তৃতীয় চতুর্ভাগে। তৃতীয় চতুর্ভাগ না, তুমি যেটা আঁকছিলে একটু আগে, এইটার এইটা তো কোয়াইট সিমিলার, তাই না? এইটা এবং এইটা, শুধুমাত্র একটা মাইনাস নিয়ে আসছি।
এরকম যদি মাইনাস চলে আসে, এটা পরাবৃত্ত উপবৃত্ত করার সময় আরো ক্লিয়ার হবে। তখন হচ্ছে এর ভার্টেক্স যেটা ছিল বা শীর্ষ যেটা ছিল, শীর্ষ ছিল কোথায়, এই বিন্দুতে, এইটা শীর্ষ আছে এই বিন্দুতে। তাহলে ওর যে শীর্ষ, সেই শীর্ষের কোনো পরিবর্তন হবে না, শীর্ষ বাটা এখানেই থাকবে, কিন্তু গ্রাফটা আগে উপরের দিকে উঠতেছিল, এখন এই গ্রাফটা নিচের দিকে নামবে, দেখতে হবে তখন এইরকম। হুম। আচ্ছা, এক্স অক্ষের অনেক কাহিনী হইলো, এবার ওয়াই অক্ষ বরাবর কোনো চেঞ্জ করে দেখি। তাহলে এক্স থেকে, সরি ওয়াই থেকে যদি আমি কিছু চেঞ্জ করতে চাই, ধরো ভার্টেক্সটাকে, এবার আমি হচ্ছে এগুলো কিন্তু এটাকে ওই যে শীর্ষ না, এগুলা এই যে এক একটা বিন্দু, এটা হচ্ছে শীর্ষ, এইটা শীর্ষ, এইটা শীর্ষ, এটাও শীর্ষ ছিল। তাহলে আমরা কিন্তু শীর্ষগুলাকে সরাইতেছি এখন, তাই না? তাহলে ওয়াই এর ভ্যালু দেখো এবার জায়গা মতোই রাখছি। আমি বলতেছি আপনি এক্স এর সাথে, মানে এক্স থেকে 2 একক সরে যান, এরকম যদি দেই, দেখো আমি কিন্তু কি কাজ করছি, আমি কিন্তু সিঙ্গেল ঘাতের উপরে কাজ করছি। হ্যাঁ, মানে ওর এক্স এর ভিতরে 2 নিয়ে তারপরে হোল স্কোয়ার দিছি। এটাই মনে রাখতে হবে, কোনো হোল স্কোয়ারের ডানে বামে কেউ থাকলে লাভ নাই, ভিতরে থাকতে হবে। যদি তুমি এক্স এর সাথে কোনো পরিবর্তন করতে চাও, তাহলে সেটাকে হোল স্কোয়ারের ভিতরে নিয়ে কাজ করতে হবে, সিঙ্গেল ঘাতের সাথে যোগ বিয়োগ হবে। আচ্ছা, তাহলে এইখানে দেখতে পেলাম আমি যে ওয়াই এর ভ্যালু যদি এখন 0 হয়, তাহলে এক্স এর ভ্যালু 2 আসে, তখন গ্রাফটা তাহলে দেখতে কিরকম হবে, ইনিশিয়াল যে গ্রাফটা ছিল সেইটার মতোই, শুধুমাত্র সেটা এখন ডান দিকে সরে যাবে, কারণ এক্স এর ভ্যালু 2। তাহলে এক্স এর ভ্যালু 2 আসে এই জায়গায়, আর বাকি অংশ যেরকম ছিল এরকম, এটা উপরের দিকে, এটা নিচের দিকে। যদি সামনে একটা কোথাও মাইনাস দিয়ে দাও, এখানে যদি কোথাও একটা মাইনাস দিয়ে দাও, তখন গ্রাফটা দেখতে হবে এইরকম নিচের দিকে খালি। বুঝতে পারলাম? এটা পরাবৃত্ত উপবৃত্তের মধ্যে দেখবো। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই ভিতরে আমি এক্স এর মধ্যে ওয়াই এর ভিতরে চেঞ্জ করে আমি যে ভার্টেক্স চেঞ্জ করতে পারতেছি, তাই না? বা এটার শীর্ষটাকে সরাই দিতে পারতেছি। তাহলে বৃত্তের ক্ষেত্রে এরকম শীর্ষ বলতে তো আসলে কিছু নাই। বৃত্তের ভিতরে তার প্রত্যেকটা কোণাই এক একটা শীর্ষ, এইখানে একটা শীর্ষ আছে, এখানে একটা শীর্ষ আছে, এইটাও শীর্ষ, এইটাও শীর্ষ। আমি যদি বলি এইটাও শীর্ষ, তাইলেও কিন্তু ভুল হবে না। তাহলে এখানে আমরা একটা জেনারেলাইজড শীর্ষ পাইতেছি না, এখানে একটা জেনারেলাইজড বিন্দু আছে, সেটা কোনটা? সেটা হচ্ছে তার সেন্টার। তার মানে আমি যদি এখন কোনো কিছু শিফট করতে চাই ডানে বামে, তখন এই সেন্টারের উপরে কাজ করতে হবে। বুঝতে পারলাম? হুম। তাহলে কোনো কিছু ডানে বামে শিফট করার জন্য এইখানে আমার সেন্টারের উপরে কাজ করতে হবে। সেন্টারটাকে আমি ডানে বামে সরাইলেই আমার পুরো বৃত্তটা ডানে বামে সরে যাবে। কারণ কি ছিল সংজ্ঞার ভিতরে, সঞ্চারপথ একটি নির্দিষ্ট কি বলে, একটি সঞ্চারপথ যার যে কোনো নির্দিষ্ট, সরি কি পড়তেছি, একটি সঞ্চারপথ যার যে কোনো বিন্দুর দূরত্ব, এই পর্যন্ত দেখো, এই পর্যন্তই কিন্তু বৃত্তর কাহিনীটা শেষ। তারপর যখন বললাম একটি নির্দিষ্ট বিন্দু থেকে সবসময় সমান, তার মানে হচ্ছে কি এইটার অবস্থানটা সম্পূর্ণভাবে নির্ভর করতেছে ওই নির্দিষ্ট বিন্দুটার উপরে। এই নির্দিষ্ট বিন্দুটা এখানে হচ্ছে 0 0। এখন আমি যদি চেঞ্জ করে এটাকে এইখানে নিয়ে আসতে চাই, তখন আমার পুরো বৃত্তটা এখানে শিফট হয়ে চলে আসবে। এইটাই হচ্ছে মজার বিষয়, যে আমরা পরাবৃত্তগুলোকে যখন এখানে শিফট করতেছিলাম, তখন হচ্ছে শুধুমাত্র তার শীর্ষগুলোকে সরাচ্ছিলাম। এখন যখন আমরা বৃত্তটাকে সরাবো, তখন শুধুমাত্র তার কেন্দ্রটাকে ডানে বামে সরাই দিলেই হবে। আচ্ছা, এইখান থেকে একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখাই দিই তোমাদেরকে, সেটা হচ্ছে ধরো তোমাকে একটা ইকুয়েশন দিছে এরকম, ওয়াই প্লাস 3 ইকুয়ালস হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 2। জানি না এটা আদৌ কোনো ইকুয়েশন ফর্ম করে নাকি, একটু বড় নেই, ঝামেলা হয়ে যাবে, হতে পারে আর কি। আচ্ছা, তোমাকে এরকম একটা ইকুয়েশন দিছে, এটা যদি তোমাকে বলে যে শীর্ষ নির্ণয় করো, এটা একটা পরাবৃত্ত হবে আর কি, শীর্ষ নির্ণয় করো, পারা যাবে? পারো এটা করতে? এমনিতে প্রসিডিয়ারটা কি, এমনিতে বলো আগে, না পারলেও মানে সমস্যা নেই, কিন্তু প্রসিডিয়ারটা তো বলতে হবে। এই যে ওয়াই প্লাস থ্রি ইজ ইকুয়াল টু বড় হাতের ওয়াই ধরবো, আর এরপর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 20 আর কি টার্ম করবো। আচ্ছা, মিড টার্ম করার জন্য এখানে সহগের সাথে যা পরিবর্তন করা লাগে সেগুলো আমরা করে থাকি, তাই না? আচ্ছা, তাহলে এখন আমরা হচ্ছে একটা স্পেশাল নিনজা টেকনিক দেখবো, সেটা হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, পারি না? পার্শিয়াল ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু এক্স করে এক্স এর মান বের করো, বের করবো আর কি, স্টেপগুলো লিখতেছি, বের করো। তারপরে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু ওয়াই করে ওয়াই এর মান বের করো। এটা খুব বড় ইকুয়েশনের জন্য কাজ করে না, পরাবৃত্ত অধিবৃত্ত এগুলোর জন্য সে ভার্টেক্স বের করতে পারে, আদারওয়াইজ খুব বেশি কাজে দেয় না। আচ্ছা, তাহলে এইটাকে বলছি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু এক্স করতে।
তার মানে এখানে এক্স বাদে বাকি যারা আছে তারা সবাই হবে কি, সরি কি হবে, তারা বাকি সবাই কনস্ট্যান্ট আর কি। তাহলে ওয়াইও কনস্ট্যান্ট, থ্রিও কনস্ট্যান্ট, শুধুমাত্র এক্স এইখানে হবে কি বলে এটারে, চলক। তাহলে প্রথমত সমীকরণের বাম পাশেই আমার ওয়াই আছে 0, 3 এর পার্শিয়াল ডিফারেন্সিয়েশন 0, তারপরে আছে 2x, 2x এর ডিফারেন্সিয়েশন হবে, সরি x স্কয়ারের ডিফারেন্সিয়েশন হবে 2x, 9x এর ডিফারেন্সিয়েশন হবে 9, তারপরে আর একটা 0। তাহলে এখান থেকে আমরা x এর ভ্যালু পাইলাম -9/2। ওকে, আচ্ছা এরপরে দেখি আমরা y এর ভ্যালু বের করে দেখি এবার, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু y। তাহলে এখানে y এর জন্য দেখো y সমান আমরা পাইতেছি কত, 1 প্লাস 0, ওটা পুরোটাই 0 আসে, অর্থাৎ এইখান থেকে y এর ভ্যালু আসে শুধুমাত্র 0, বুঝছো, মানে y এর ভ্যালু 0ই আসবে আর কি, এক ঘাতের জন্য কাজ করে না আর কি, এটা হচ্ছে কাহিনী ছিল। এখন তাহলে আমি x এর ভ্যালু 9.5 পাইছি এবং y এর ভ্যালু 0 পাইছি, তার মানে হচ্ছে এইটা হবে তার জন্য কি বলে ভার্টেক্স। তুমি যদি এটা নির্ণয় করে দেখো তাহলে দিন শেষে দেখতে পাবা যে এই জিনিসটা ভার্টেক্স হবে হচ্ছে এই এই যে কতটা -4.5 এবং 0 এরকম। হ্যাঁ, এটা তোমার পরাবৃত্ত করার সময় আরো পাবো আমরা, তো ডিরেক্ট নিছি, ইকুয়েশন নিছি, এটা আপাতত জানায় রাখলাম। এরকম করলে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন দুইটার সাপেক্ষে করলে আমরা এখান থেকে শীর্ষ পাইতে পারি, কিংবা যেটা যে বৈশিষ্ট্য এখানে এটা শীর্ষ, পরাবৃত্তের জন্য শীর্ষটাই ইম্পর্টেন্ট, অন্য কিছুর জন্য অন্য কিছু পাওয়া যেতে পারে। আচ্ছা আমি তো সার্কেল পড়তেছিলাম, সার্কেলে ফেরত আসি। সার্কেলে হচ্ছে আমরা যেটা বলতেছিলাম যে শিফটিং করব, এখন এই শিফটিং এর কাজটা করতে হবে কি দিয়ে, কেন্দ্রটা শিফট করতে হবে আমাদের। তাহলে কেন্দ্র শিফটের জন্য কেন্দ্রটাকে আমরা একটা নির্দিষ্ট একটা কেন্দ্র নাম নিলাম, কেন্দ্র ধরলাম হচ্ছে এইচ কে নামে একটা কেন্দ্র দেওয়া আছে, স্পেশাল একটা কেন্দ্র পেলাম যেটা নাম হচ্ছে এইচ কে। তাহলে এই এইচ কে বিন্দুটাকে আমরা একটা জায়গায় করি, স্থানান্তর করি। ধরলাম এটা হচ্ছে আমার বৃত্ত, এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে এই জায়গায়, এই বিন্দুটা হচ্ছে এইচ এবং কে, এবং এইখানে হচ্ছে তার রেডিয়াস, তাই না? আচ্ছা, বৃত্তের শর্ত ছিল একটা নির্দিষ্ট বিন্দু থেকে প্রত্যেকটা বিন্দুর দূরত্ব সমান হবে সঞ্চারপথের উপরে। তাহলে আবার সঞ্চারপথের উপর আমরা যে কোনো একটা বিন্দু নিতে পারি। এখানে একটা বিন্দু নিলাম এবার পি, এটার নাম হচ্ছে ও, আমাদের কেন্দ্র যেহেতু পি, যে কোনো একটা বিন্দু তার নাম হবে হচ্ছে এক্স ওয়াই। তাহলে পি একটা বিন্দু এক্স ওয়াই, এবং এইচ কে এবং এক্স ওয়াই এর মধ্যে দূরত্বটা সবসময় সমান হয়। ও পি এর দূরত্ব সবসময় যে কোনো জায়গায় সমান, এবং সেই সমান দূরত্বটা কত, আর। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, দূরত্বর সূত্র দিয়ে যদি লিখি তাহলে এক্স থেকে এইচ বাদ যাবে, ওই যে কি জানি নাম ছিল এটার, ভুজদ্বয়ের ব্যবধান, তারপরে হচ্ছে কোটিদ্বয়ের ব্যবধান, হোল স্কয়ার ইকুয়ালস টু আর। তাহলে এটাকে ফাইনালাইজ করে আমরা লিখতে পারি এক্স মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কয়ার ইকুয়ালস টু আর স্কয়ার। বৃত্ত শুধুমাত্র তিনটা জিনিসের উপরে নির্ভর করে। দেখো এখানে যদি আমরা ওর বৈশিষ্ট্য প্রকাশ করতে চাই, বা আমরা যদি যখন এটা বের করলাম আর কি, তখন একটা কেন্দ্র লাগছে, আমার একটা নির্দিষ্ট বিন্দু লাগছে যেটা থেকে দূরত্ব মাপতেছিলাম, এবং একটা রেডিয়াস লাগছে, অর্থাৎ তিনটা প্রপার্টিজ জানলে আমাদের হয়েছে। এইখানে দেখো পুরো ইকুয়েশনটা যদি তুমি সলভ করতে চাও আর কি, কিংবা একটা ইকুয়েশন তৈরি করতে চাও সার্কেলের, তাহলে কিন্তু এইচ, কে এবং আর এই তিনটেই হচ্ছে শুধুমাত্র এখানে ভ্যারিয়েবল, বাকি এক্স ওয়াই তো থাকে একটা সমীকরণের ভিতরে। এইচ, কে, আর এটার প্রত্যেকটা চেঞ্জের জন্য আলাদা আলাদা বৃত্ত পাওয়া যাবে। তাহলে আমরা যদি কোনো একটা নির্দিষ্ট বৃত্তকে কি বলে পাইতে চাই আর কি, উদ্ধার করতে চাই, তাহলে দিন শেষে আমাদেরকে এইচ, কে, আর এই তিনটার ভ্যালু বের করলেই হয়েছে। প্রত্যেকটা ম্যাথের ভিতরে আমরা ট্রাই করব এইটাই, কোথাও হয়তো এইচ, কে, আর তৈরি করব, অথবা কোথাও তৈরি করব আমরা জিএফসি। জিএফসি কি, ওটা দেখতেছি, এইচ কে আর অথবা জিএফসি, এইচ কে আর অথবা জিএফসি, এই দুইটা জিনিসের যে কোনো একটা বের করলে আমাদের প্রত্যেকটা বৃত্ত সলভ হয়ে যাবে। আচ্ছা, আপাতত আমাদের কাছে এইচ কে আর কি জিনিস আমরা চিনে গেছি, এখন জিএফসি এর আবার কি। আচ্ছা, এখন দেখা গেছে যে এই জিনিসটাকে যদি আমি বিস্তার করি, তাহলে এটা দেখতে হয় এরকম, এক্স স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার প্লাস হচ্ছে মাইনাস টু এইচ এক্স, মাইনাস তো নাই, এবার আবার প্লাস ওয়াই স্কোয়ার কে স্কোয়ার, তারপরে মাইনাস টু কে ওয়াই, আর কিছু আছে, আর কিছু নেই, ইকুয়ালস টু আর স্কোয়ার। এই জিনিসটাকে আবার একটু সুন্দর করে লেখা হয়েছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এইচ এক্স মাইনাস টু কে ওয়াই, তারপরে হচ্ছে কি কে আছে, এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইকুয়ালস টু 0। হ্যাঁ, এখন এই সমীকরণটা দেখতেও মোটে খুব একটা ভালো লাগতেছে না, তাই না?
এইখানে একটা মাইনাস আছে, এখানে একটা মাইনাস আছে, এখানে বিতিকিচ্ছিরি করে তিনজন বসে আছে। তো এই জিনিসগুলোকে এখন রিপ্লেস করা হয়েছে। এখানে প্রথমত এই হুদাহুদি এই মাইনাসগুলোকে ওরা সরাইতে চায়, সেই কারণে ওরা কি করছে, বলছে যে আপনি যে এইচটাকে ধরছেন সেটাকে মাইনাস এইচ বানান এবং বলেন যে এটা সমান হচ্ছে জি। আবার বলছে যে আপনি এখানে যেটা মাইনাস কে হিসেবে রাখছেন সেটাকে আপনি বলেন এফ। আর একটা জিনিসও চেঞ্জ করতে বলছে, সেটা হচ্ছে যে আমার এখানে যে এই বিতিকিচ্ছিরি মার্কা এইচ স্কোয়ার কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার আছে, এটি সব বাদ দেন, এটার পরিবর্তে নিয়ে আসেন সি। তাইলে এইগুলা সরায় দেওয়ার পরে আমার যে ইকুয়েশনটা বাঁচে সেটা হয় দেখতে এরকম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস টু 0। তাহলে ওই যে বললাম জিএফসি, এইটা হচ্ছে সেই জিএফসি মার্কা ইকুয়েশন। এইখান থেকেও আমরা অনেক ইনফরমেশন চাইলে গ্যাদার করতে পারি। এখান থেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস সেটা হচ্ছে যে জিএফ এবং হচ্ছে এইচ কে এর মধ্যে যে সম্পর্কটা আমরা মূলত এভাবে লিখি, এইচ কে বা কেন্দ্র সমান হচ্ছে মাইনাস জি মাইনাস এফ। এভাবেই কিন্তু আমরা চেঞ্জ করে লিখছি, তাই না? এভাবে রিপ্লেস করা হয়েছে। এবং এটা আর একটা গুরুত্বপূর্ণ প্রপার্টি, এই যে এইটা, এইখান থেকে আমরা আর এর ইকুয়েশন বা রেডিয়াসের ইকুয়েশন চাইলে লিখতে পারি। সেটা হয় দেখতে কিরকম, আর সমান হয় রুট ওভার এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস সি। এখন দেখো তো এইচ স্কোয়ার এবং জি স্কোয়ার কি একই কথা না? হুম, এইচ স্কোয়ার এবং জি। জি স্কোয়ার একই কথা, কে স্কোয়ার এবং এফ স্কোয়ার একই কথা। তাহলে এটারে আবার ওরা সুন্দর করে লিখতে চাইছে, ভাই রেডিয়াস সমান হইব আপনার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। যে কোনোটাই চাইলে ব্যবহার করতে পারো, তুমি এটাও করতে পারো এটাও করতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের ইকুয়েশনগুলো গেল। এটা একটা আদর্শ ইকুয়েশন হচ্ছে মূলত এইটা, হ্যাঁ, বৃত্তের আদর্শ ইকুয়েশন। আমি এটাকে মনে করি না, এটা যদি বইয়ে লেখছে, কিন্তু আমরা যখন সলভ করবো এটাকে আদর্শ ইকুয়েশন ধরবো না, আমরা আদর্শ ইকুয়েশন চিন্তা করবো সবসময় এইটাকে, ব্যবহার করব এটাই, কিন্তু চেষ্টা করব সবকিছুকে এই ফরম্যাটে নিয়ে আসার, কারণ এটাই সব থেকে বেসিক এবং প্রাইমারি ফর্মুলা ছিল। এইটা থেকে দরকার হলে আমি আর এটাতে যাব এটাতে যাব এটাতে যাব, প্রয়োজন অনুযায়ী আমরা ব্যবস্থা করব। আচ্ছা, এই গেল হচ্ছে বৃত্তের একটা অংশ। এখন এইখানে যদি তোমাকে স্ট্যান্ডার্ড ফর্মে কোনো বৃত্ত দিয়ে দেয়, তাহলে সেখান থেকে ধরো তোমারে বের করতে বলছে এবার যে ভাই আপনি বৃত্তের দেন, আমারে কেন্দ্র বের করে দেন। তাহলে বৃত্তের কেন্দ্র ছিল হচ্ছে এইচ কে, আর এখানে আছে আমার মাইনাস জি মাইনাস এফ। তাহলে এইখান থেকে আমার হচ্ছে মাইনাস জি মাইনাস এফ জিনিসটা বাইর করতে হবে। তাহলে দেখো এখানে আছে 2g, এক্স এর সহগ হিসেবে যে জিনিসটা আছে সেটা হচ্ছে 2g। কেন্দ্র বের করার সূত্রটাকে লিখে দিই, তারপরে দেখতেছি। কেন্দ্র বা সেন্টার এর ইকুইভ্যালেন্ট হবে এক্স এর সহগ ডিভাইডেড বাই -2, এখানে হবে ওয়াই এর সহগ ডিভাইডেড বাই -2। ঠিক আছে, তাহলে এখানে এক্স এর সহগ হিসেবে কে আছে, 2g আছে, অন্য সময় অন্য কোনো সংখ্যা থাকবে। এখানে আছে 2g আর ওয়াই এর সহগ আছে 2f। দেখি এখান থেকে আমরা কেন্দ্রটা পাইতে পারি নাকি। তাহলে আমি বললাম 2g কে -2 দিয়ে ভাগ করেন এবং 2f কে -2 দিয়ে ভাগ করেন। তাহলে এখান থেকে বাকি থাকে কি, -g এবং -f, উইচ ইজ অ্যাকচুয়ালি আওয়ার এইচ অ্যান্ড কে। তাহলে কিন্তু আমরা কেন্দ্রের স্থানাঙ্ক বের করার সূত্র দেখে ফেললাম একটা, যে এক্স এর সহগকে -2 দিয়ে ভাগ, ওয়াই এর সহগকে -2 দিয়ে ভাগ করব, যা পাবো তাই হবে হচ্ছে আমাদের কেন্দ্র। মনে থাকবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খুব হ্যান্ডি একটা প্রসেস। জি ভাইয়া, আচ্ছা, এটা গেল। আর একটা জিনিস, এখন আমরা যখন সরলরেখার ইকুয়েশন সলভ করছিলাম বা সরলরেখা নিয়ে কাজ করতাম, তখন মনে আছে আমরা যে সি ছিল, তো এখানে একটা ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, ওই সি এর পরিচয় ছিল হচ্ছে যে সেটা ওয়াই অক্ষকে কত একক, মানে ওয়াই অক্ষ থেকে কত অংশ ছেদ করে, সেটা উপরের দিকে +3 নাকি নিচের দিকে -6, এইসব জিনিসপত্র নির্দেশ করতো, তাই না? তাহলে এই সি এর পরিচয়টা কি, এই সি দিয়ে আমি কি সিগনিফিকেন্স পাবো আর কি, সেটা আমাদের একটু বের করে দেখতে হবে। তো এটা বের করার হচ্ছে বহুত রকমের উপায় আছে, মানে যেটা আমাদের মূল উদ্দেশ্য আর কি সি এর, কিন্তু সি দিয়ে আমরা যে জিনিসটার জন্য ব্যবহার করতে পারি সেটা হইতেছে এরকম, যে ধরো এরকম একটা বৃত্ত দেওয়া আছে তোমার কাছে, এটা প্রমাণ আছে, চাইলে দেখতে পারো বইয়ের মধ্যে, হুদায় এত প্রমাণ মানে যেগুলো লাগবে ওগুলোই দেখাই। তাহলে একটা বিন্দু, ধরো একটা বিন্দু তোমার র্যান্ডম একটা বিন্দু তোমার কাছে আছে, সেই বিন্দুটা এখনই বৃত্তের বাইরে আছে নাকি ভিতরে আছে সেটা আমরা টেস্ট করতে চাই। ঠিক আছে, বৃত্তের বাইরে আছে নাকি ভিতরে আছে। তাহলে সেটার জন্য এমনিতে তো এটা এক্স ওয়াই এর ফাংশন হিসেবে থাকে, তাই না?
এটাকে আমরা ফাংশন অফ এক্স ওয়াই বলতে পারি, কিন্তু তার কারণ এক্স ওয়াই দুইজনই এখানে ভ্যারিয়েবল। তাহলে ফাংশন অফ এক্স ওয়াই, এখানে আমি একটা বিন্দু নিলাম, এটার নাম দিলাম আলফা বিটা, এইটার নাম দিলাম হচ্ছে আমি আলফা বিটা, সমস্যা নেই, দুইটাই আলফা বিটা দিলাম। হ্যাঁ, তাহলে এফ অফ আলফা বিটা আমরা বের করবো, এক্স ওয়াই এর পরিবর্তে আলফা বিটা বসাই দিতে হবে। আলফা বিটা বসানোর পরে সি এর একটা মান পাওয়া যাবে, তাই না? কারণ হচ্ছে সি এর সাথে আলফাও নাই বিটাও নাই। এইখান থেকে আমরা প্রত্যেকটা জায়গায় এক্স এর মান বসাবো, ওয়াই এর মান বসাবো, টু জি এগুলোর ভ্যালু দেওয়া থাকে। হ্যাঁ, এক্স এর মান বসাবো, ওয়াই এর মান বসাবো। তার মানে আলফা বিটা এই পুরো অংশটার উপরে ভূমিকা রাখতেছে, কিন্তু এই সি বেটা সি এর মতোই থেকে যায়। তাহলে সি এর সেখান থেকে আমরা একটা ভ্যালু পাই, কারণ এই পুরো অংশটার মানটা আমরা যদি এই পাশে পাঠিয়ে দিই সমীকরণের ডান পাশে, তাহলে সি এর আমরা একটা মান পাচ্ছি। এখন সি এর মান যদি শূন্য হয়, সি এর মান তিন রকমের হওয়া সম্ভব। একটা হচ্ছে সি এর মান ইকুয়ালস টু জিরো, তার মানে সি এর মান যদি শূন্যের সমান হয়, তাহলে বুঝতে হবে যে ওই বিন্দুটা পি বিন্দুটা বা ওই নির্দিষ্ট বিন্দুটা আলফা বিটা। সুতরাং আলফা বিটা বৃত্তের উপর অবস্থিত, এটা মনে রাখবো, বৃত্তের উপর অবস্থিত। বৃত্তের উপর অবস্থিত মানে সে সঞ্চার পথের উপর অবস্থিত এবং সে সঞ্চার পথের একটা নির্দিষ্ট বিন্দু। আচ্ছা, বৃত্তের উপর অবস্থিত। যদি এই আলফা বিটার ভ্যালু 0 এর থেকে বড় হয়, আলফা বিটা সরি স্মলার দেন জিরোটা আগে লিখে ফেলছি, আচ্ছা সমস্যা নেই, স্মলার দেন জিরো আর হচ্ছে গ্রেটার দেন জিরো। তাহলে এই আলফা বিটার মান যদি, কিভাবে বলবো এটা, খুব সম্ভবত বড় হইলে সেটা বৃত্তের বাইরে থাকে। এটা একটু চেক করে নিও। হ্যাঁ, আমার এক্স্যাক্টলি মনে পড়তেছে না। বৃত্তের বাইরে আলফা বিটা। আর একটা বিন্দু আমরা নিতে পারি, সেটা হচ্ছে আচ্ছা দাঁড়াও, আর একটা হইতে পারে যদি এরকম হয়, তাহলে এটা খুব সম্ভবত বৃত্তের ভিতরে। আমার এক্স্যাক্টলি মনে পড়তেছে না, এটা ভুলও হইতে পারে, বৃত্তের ভেতরে। ওকে, তাহলে এইরকম তিনটা প্রপার্টিজ এই সি এর মাধ্যমে আমরা চাইলে বের করতে পারি, কিন্তু আসলে এভাবে বের করা হয় না। কোনো একটা বিন্দু যখন দিয়ে দেয় আমার আলফা বিটা, তখন এটা বৃত্তের বাইরে আছে নাকি ভিতরে আছে এটা জানার জন্য সিম্পলি এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব দেখতে হয় এবং এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব দেখতে হয়। যদি দূরত্ব রেডিয়াসের থেকে বেশি হয়, তার মানে সেটা কি বৃত্তের বাইরে আছে। যদি দূরত্ব রেডিয়াসের থেকে কম হয়, তার মানে সেটা বৃত্তের ভিতরে আছে। শেষ। আচ্ছা, এই কাহিনী গেল। এখন আমরা দেখতে চাইতেছি অন্য আর একটা জিনিস, সেটা হচ্ছে একটা বৃত্তের মধ্যে যদি একটা নির্দিষ্ট বিন্দুতে, নির্দিষ্ট বিন্দু বলতে এক্স অক্ষ কিংবা ওয়াই অক্ষ এইসব জিনিসপত্রতে যদি তারা ছেদ করে বসে থাকে আর কি, তাইলে আমরা কি করতে পারি, এক্স অক্ষ কিংবা ওয়াই অক্ষতে যদি সে ছেদ করে তাহলে কিরকম ঘটনা ঘটে সেটা দেখবো এবার। তাহলে এটা ধরলাম আমার হচ্ছে একটা স্থানাঙ্ক ব্যবস্থা, সেইখানে এটা দেখতে এইরকম এরকম একটা বৃত্ত আঁকলাম। আচ্ছা, এই বৃত্তের ক্ষেত্রে আমাকে বুদ্ধি করে বলো তো, এই দুইটা পজিশন আছে, এই এইগুলোর স্থানাঙ্ক কি হতে পারে? একটার স্থানাঙ্ক হতে পারে x1 0, তাই না? আর একটার অবস্থান হতে পারে কি x2 0। এবং এই দুই বিন্দুতে সে হচ্ছে x অক্ষকে ছেদ করছে। এখন ধরো হচ্ছে আমি এখান থেকে এই মধ্যবর্তী কতটুকু অংশ খণ্ডিত করলো আর কি, সেটা বের করতে চাইতেছি। এখন এগুলো তো আমরা সরলরেখার ক্ষেত্রে করছি, এরকম করে ছেদ করতো, তারপরে এই অংশটা বের করে ফেলানো যাইতো। তখন আমরা কি করতাম, এই যে ছেদ করছে সেখানে এই y ইকুয়ালস টু 0 ধরলেই কিন্তু এই বিন্দুটার আমরা স্থানাঙ্ক পাওয়া যাইতাম কোথায় ছেদ করছে। তাহলে এইখানে আবার y ইকুয়ালস টু 0 ধরলেই হবে, কিন্তু দেখা যাইতেছে বিন্দু আছে দুইটা, তাই না? বিন্দু দুইটা আছে। তাহলে এইখান থেকে দেখি আমরা কি বুদ্ধি করতে পারি, সেটা হচ্ছে বৃত্তের যে আদর্শ ইকুয়েশন বইয়ের মতে, সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস টু 0। আচ্ছা, আমরা জানি যে এইখানে যখন সে ছেদ করে এই দুই বিন্দুতে, তখন y এর ভ্যালু 0 হয়ে যায়, ঠিক আছে? তাহলে আমরা x অক্ষের যখন খণ্ডিতাংশ বের করতেছি তখন y সমান 0। তাহলে y সমান যদি 0 বসাই দিই, আমার ইকুয়েশনটা থাকে হচ্ছে x স্কোয়ার প্লাস 2gx প্লাস সি ইকুয়ালস টু 0 থাকে। খুব সহজ হিসাব। এখন আমি যদি এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে চাই, তাহলে বলো তো আমাকে এখানে কি x1 এবং y1 x1 এবং x2 এর ব্যবধানটা বের করতে হবে, তাই না?
জি ভাইয়া। x1 এবং y1 এর মধ্যবর্তী ব্যবধানটা বের করতে হবে। তাহলে এই যে ইকুয়েশনটা আমার কাছে আছে, এইটাই হচ্ছে এইটা ব্যবধান বের করার জন্য আমার জন্য যথেষ্ট হবে। কিন্তু এটাকে আমি ইউটিলাইজ করব কিভাবে? কারণ হচ্ছে x1 মাইনাস x2 কিভাবে বের করা যায়? আমরা ট্রাই করব এই ইকুয়েশনের মধ্যে বহুপদীর একটা বের করার। বহুপদী দিয়ে করব। বহুপদী পারো তোমরা? বহুপদী পারি? ভাই করছিলাম। আচ্ছা, বহুপদীর ভিতরে একটা জিনিস ছিল যে যদি এরকম দ্বিঘাত সমীকরণ কোনো একটা থাকে, তাহলে সেই দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়ের যোগফল কিভাবে বের করে? এটা সমান কত আসে? মাইনাস বি বাই এ ছিল না? হ্যাঁ, সেটা ছিল হচ্ছে মাইনাস বি বাই এ। ওই ইকুয়েশনটা আবার দেখতে গেলাম, ইকুয়েশনটা একটু লিখে নিই আমরা, তাহলে বুঝতে সুবিধা হবে। bx প্লাস সি ইকুয়ালস টু 0 এইটা ছিল। সেইখানে মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা সমান আমরা বলতাম মাইনাস বি বাই এ। মাইনাস বি বাই এ অর্থ হচ্ছে এই পুরো সমীকরণটারে আসলে করতে হয় কি, মাইনাস এ দিয়ে পুরো, না, এ দিয়ে পুরাটুককে ভাগ করে দিতে হয় আর কি। তো যাই হোক, সমস্যা নেই। তাহলে এখানে কত আছে? 1 আছে, আর এখানে আছে 2g। বি এর পরিবর্তে আছে 2g এবং এখানে আছে 1। তাহলে এই দুইটার যোগফল কি পাবো? মাইনাস 2g নাকি দেখো তো? মাইনাস 2g ডিভাইডেড বাই 1 উইচ ইজ অ্যাকচুয়ালি 2g। আচ্ছা, ভালো কথা। এখন তাহলে আমি বের করতে চাচ্ছি এদের গুণফলটা কত। x1 এবং x2 এর গুণফল, মূলদ্বয়ের গুণফল। মূলদ্বয়ের গুণফল এখানে আলফা বিটা সমান ছিল হচ্ছে শুধু সি বাই এ, তাই না? তাহলে এইখানে এ তো আমার 1, তো এটা তো আমার সুবিধা করে দিছে। তাহলে গুণফল শুধুমাত্র সি হবে। তাহলে গুণফল পাইলাম সি। বুঝতে পারছি এটা সবাই? এটা একটু শিওর করো। জি ভাইয়া। হুম। আচ্ছা, এই জিনিসপত্রের প্রমাণ কেউ দেখে না, হ্যাঁ, তারপর কাজে লাগে দেখে দেখাইতেছি। এখন আমরা চাচ্ছিলাম হচ্ছে এইটা বের করতে। এখন আমরা তো ছোটবেলায় এরকম ম্যাথ করছি, আমাদের কাছে এ প্লাস বি দেওয়া আছে, এ বি দেওয়া আছে, আমরা এ মাইনাস বি বের করতে চাই। তাহলে এ মাইনাস বি এর জন্য আমরা ছোটখাটো সূত্র শিখছিলাম ছোটবেলায়, যে এক্স ওয়ান মাইনাস এক্স টু যদি করি, এক্স ওয়ান মাইনাস এক্স টু, এইটার হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এক্স ওয়ান প্লাস এক্স টু হোল স্কোয়ার, তারপর কি মাইনাস 4xy। মনে আছে না খাই ফেলাইছো? তাইলে এখন আমরা এই যেহেতু ব্যবধানটা নিব, তাহলে এখানে এরকম করলাম, এটা x2 হইলো, এখানে একটা রুট বসবে। এখন x প্লাস ওয়াই হোল স্কোয়ার কি দেওয়া ছিল আমার এখানে? 2g এর উপরে হোল স্কোয়ার। তাহলে এখন 2g এটার উপরে হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু x1 এবং x2 এর গুণফল c শুধুমাত্র। তাহলে রুট ওভার, তাহলে থাকতেছে কি রুট ওভার 4g স্কোয়ার মাইনাস 4c। বুঝতে পারলাম? আবারও যদি এটা এখান থেকে আমরা চাইলে 4 কমন নিতে পারি, পুরোটুক থেকে যদি 4 কমন নেই তাহলে 4 থাকে এবং এখানে থাকে জি স্কোয়ার মাইনাস সি, জি স্কোয়ার মাইনাস সি শুধুমাত্র। তাহলে এই 4টাকে আমরা বাইরে নিয়ে আসতে পারি। তার কারণ কি, 4 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা। আমরা লিখতে পারি x1 এবং x2 এর ব্যবধান হবে হচ্ছে 2 রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি। দেখো তো চিনতে পারছো নাকি ইকুয়েশনটারে? চিনছি এটা? খণ্ডিতাংশের দৈর্ঘ্য ছিল 2 রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি। এটা হচ্ছে এক্স অক্ষের খণ্ডিতাংশ, এক্স অক্ষের খণ্ডিতাংশ। আচ্ছা, তাহলে যদি আমি ওয়াই অক্ষের খণ্ডিতাংশ বের করতে বলতাম তাহলে কি করতে হতো বলো তো? তখন আমরা এক্স ইকুয়ালস টু 0 ধরতাম, তাই না? এক্স ইকুয়ালস টু 0 ধরতাম। এক্স ইকুয়ালস টু 0 ধরলে এই ওয়াই স্কোয়ার 2fy এবং সি নিয়ে একটা ইকুয়েশন পাওয়া যেত। পুরা ক্যালকুলেশন সব আগের মতোই, এইখান থেকে খালি এই জি এর পরিবর্তে একটা এফ আসতো, বাকি সব সেম। এখানে আসতো y1 মাইনাস y2, এখানে আসতো হচ্ছে একটা কি 2 রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে আমরা এখানেই লিখে দিতে পারি যে y1 মাইনাস y2, y1 এর ব্যবধান y2 ইকুয়ালস হবে 2 রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি, সেটা হবে y অক্ষের খণ্ডিতাংশ। মনে থাকবে? জি ভাইয়া। y অক্ষের খণ্ডিতাংশ।
আচ্ছা, ভালো কথা। এখন আমরা আর একটা জিনিস সম্পর্কে জানছিলাম, সেটা হচ্ছে যে যদি একটা বৃত্ত কোনো একটা অক্ষকে স্পর্শ করে তখন কি হয় ঘটনা, সেটা এবার দেখা লাগবে। কোনো একটা বৃত্ত যদি কোনো জায়গায় স্পর্শ করে তাহলে আমরা সেটাখানে কি কাজ করতে পারি। তাহলে এটার জন্য আগে এটার কপি করে নিয়ে যাই এই জায়গায়, আমাদের সুবিধা হবে। আচ্ছা, এখন আমরা জানবো হচ্ছে যে এইখানে এই বৃত্তটাকে যদি আমি বলি যে এটা শুধুমাত্র এক্স অক্ষকে স্পর্শ করছে, এক্স অক্ষকে যদি স্পর্শ করে তাহলে সেটা এইরকম হয় দেখতে বৃত্তটা, তাই না? তখন এক্স অক্ষকে স্পর্শ করার অর্থ হচ্ছে সে এক্স অক্ষকে শুধুমাত্র একটা বিন্দুতে স্পর্শ করে বসে থাকে, তাই না? আচ্ছা, এবং একটা বিন্দুতে স্পর্শ করলে আমরা যদি এই বৃত্তটাকে ধরো ধীরে ধীরে উপরের দিকে উঠাইতেছি, হ্যাঁ, নিচ থেকে চাপ দিয়ে এটার উপরের দিকে উঠাইতেছি, তাহলে কিছুক্ষণ পরে বৃত্তটা কি এই পজিশনে চলে আসবে, এরকম কোন একটা পজিশনে। এটা তো কি আঁকলাম, ধরলাম এরকম একটা পজিশনে আসলো, একটু উপরের দিকে উঠলো, তারপরে এক সময় বৃত্তটা এরকম একটা পজিশনে আসবে, তাই না? দেখো বৃত্তটাকে আমি নিচ থেকে ঠেলে ঠেলে উপরের দিকে উঠাইতেছি, তারপরে বৃত্তটা এরকম কোন একটা পজিশনে আসবে, একটা সময় বৃত্তটা এইখানে চলে আসবে, তখন সেটাকে আমরা বলবো কি স্পর্শ করা, তাই না? কথাটা কি বুঝতেছি? যখন আমরা এই বৃত্তটাকে নিচে থেকে ঠেলতে ঠেলতে উপরের দিকে উঠাইতেছি, তখন একটা সময় যে সে শুধুমাত্র একটা বিন্দুতে স্পর্শ করে বসে থাকে, এবং সেটা তখন আমরা বলি যে কোনো একটা অক্ষকে সে স্পর্শ করলো। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ ঘটনা লক্ষণীয়, যখন আমি প্রত্যেকবার এরকম কাজ করতেছি, প্রত্যেকবার যখন আমি এটারে আহ উপরের দিকে উঠাচ্ছি, তখন তার যে খণ্ডিতাংশের দৈর্ঘ্যটা সেটা ক্রমাগত কমতে থাকে। খেয়াল করছো এইখানে খণ্ডিতাংশের দৈর্ঘ্যটা সব থেকে বড় যখন সে নিচে ছিল, তারপরেই কিন্তু খণ্ডিতাংশের দৈর্ঘ্যটা একটু কমছে। খণ্ডিতাংশের দৈর্ঘ্য বলতে এই লিনিয়ার দৈর্ঘ্যটাকে বোঝায়। অর্থাৎ তুমি যত বেশি তাকে উপরের দিকে উঠাইতেছো, যত বেশি তাকে এক্স অক্ষের কাছাকাছি নিয়ে যাইতেছো এই মধ্যবিন্দুটারে, তত বেশি তার এই খণ্ডিতাংশের দূরত্বটা কমতেছে, তাই না? তাহলে নিশ্চয়ই সে যখন স্পর্শ করে বসে থাকবে, তাহলে এই x1 এবং y1 একই বিন্দুতে অবস্থান করবে, সরি x1 এবং x2 একই বিন্দুতে অবস্থান করবে, এটা বুঝি? জি ভাইয়া। এরা হচ্ছে ক্রমাগত কাছাকাছি আসতেছে দুইটা বিন্দু, তার মানে তারা একটা বিন্দুতে যে ওইখানে বসে থাকবে। তখন x1 এবং x2 যদি একই বিন্দুতে বসে থাকে তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব কত? শূন্য। শূন্য। তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব যদি এখন 0 হয়, তাহলে তাহলে x অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য কত? জিরো। 0ই হবে তখন। তাইলে আমরা এখন বলতে পারি যে যদি x অক্ষকে স্পর্শ করে, যদি যদি অক্ষ x কে স্পর্শ করে, মানে অক্ষ x মানে অক্ষ x আর কি, x অক্ষকে স্পর্শ করে, তাহলে খণ্ডিতাংশের দৈর্ঘ্য 0। তাহলে খণ্ডিতাংশ ইকুয়ালস টু 0। তাহলে খণ্ডিতাংশের সূত্র কি ছিল? 2√g² মাইনাস c ইকুয়ালস টু, এখন আমরা কি পাইছি? এটা ছিল খণ্ডিতাংশের দৈর্ঘ্য, এইটা সমান এখন আমরা 0 পাইছি। তাহলে কোনো জিনিস x অক্ষ যদি মানে x অক্ষকে স্পর্শ করার শর্ত হচ্ছে এই খণ্ডিতাংশের দৈর্ঘ্য 0 হওয়া। এখান থেকে 2 আর রুট এগুলো সেগুলো বাদ দিলে আমরা শেষ পর্যন্ত পাই হচ্ছে g² ইকুয়ালস টু c। দেখো তো চিনছো না এটা, এই শর্তটা চিনছি? x অক্ষকে স্পর্শ করার সূত্র যে এটা ছিল। আচ্ছা, এই জিনিসটাকে তাহলে আমরা দেখলাম এটা আসলে খণ্ডিতাংশ থেকে আসে। আমরা খণ্ডিতাংশটাকে মানে আমরা বৃত্তটাকে ধীরে ধীরে উপরের দিকে তুলে দুইটা বিন্দুকে একটা আরেকটার উপরে ফালাই দিয়ে সেই খণ্ডিতাংশের দৈর্ঘ্য 0 বানাইছি। তারপরে আমরা খণ্ডিতাংশের দৈর্ঘ্য 0 ধরলে পারি, দেখা যায় সেখান থেকে একটা শর্ত বের হয়ে আসে g² ইকুয়ালস টু c। অনুরূপভাবে যদি x y অক্ষকে স্পর্শ করে তাহলে কি হবে? f² ইকুয়ালস টু c। জি ভাইয়া। x অক্ষকে স্পর্শ করলে f² ইকুয়ালস টু c আমরা মনে রাখবো। যদি মনে নাও থাকে কোনো সমস্যা নাই, তার কারণ কি আমরা কিন্তু এই খণ্ডিতাংশের দৈর্ঘ্যটা বের করতে শিখছি, এবং খণ্ডিতাংশের দৈর্ঘ্য যদি সূত্র ভুলে যায় তাহলে কি করব? y এর ভ্যালু 0 ধরে নিব অথবা x এর ভ্যালু 0 ধরে নেব আমার প্রয়োজন মতে। তারপর সেখান থেকে আমরা চাইলে x1 মাইনাস x2 বের করতে পারি। সেখান থেকে সূত্র মনে না থাকলে এভাবে সূত্র বের করা যাবে।
তারপরে এই সূত্র থেকে আমরা আবার দেখতে পেলাম এটা অক্ষকে স্পর্শ করার সূত্র। বুঝতে পারছি? আচ্ছা, ভালো কথা। এখন তাহলে কি করা যায়? বেশ, এইখানে হ্যাঁ, হ্যাঁ, এখানে আমার স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক কি হবে? স্পর্শবিন্দুর স্থানাঙ্ক হবে হচ্ছে, আচ্ছা ওইটার জন্য ওই যে বের করতে হবে আমাদের এক্স কষ্ট কমা করে। জিরো। হ্যাঁ, ওই যে এক্স কমা জিরো, হ্যাঁ সরি না, আসলে এক্স কমা জিরো তো হয়তো এক্স এর মানটা কত? এটা হয় হচ্ছে তোমার এইটার ক্ষেত্রে মাইনাস জি কমা জিরো হয় খুব সম্ভবত। হ্যাঁ, এইটার ক্ষেত্রে, কারণ এইটার এইখানে বিন্দুটা যেটা আছে, আচ্ছা এটা একটু খেয়াল আচ্ছা এটা পড়াই দিই, এটা পড়াই নেই কেন, এটা এখনই বলা দরকার। আচ্ছা ঠিক আছে, ভালো প্রশ্ন করছো, থ্যাংক ইউ। এটা এখনই দেখানো দরকার, সেটা হচ্ছে যে আমার স্থানাঙ্ক ব্যবস্থায় আমার যে বৃত্তটা আছে সেই বৃত্তের একটা বিশেষ প্রপার্টি আছে, সেটা কিন্তু খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে। সেটা হচ্ছে যে এইখানে যদি x1 থাকে আর এখানে যদি x2 থাকে, তাইলে এইখানে যে আমার কেন্দ্রটা আছে এই কেন্দ্র থেকে যদি আমি এই জ্যায়ের উপর একটা লম্ব টানি, সেটা এই জ্যাকে কি সমদ্বিখণ্ডিত করবে না? হুম, যদি সমদ্বিখণ্ডিত করে তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কি হবে তখন? x1 এবং y1 এর গড় হবে না, সরি x1 এবং x2 এর গড় হবে এইটার ভুজ, কোটি কিছু একটা হবে হয়তো, এটার দাম কেই রাখলাম কারণ আমরা জানি না কোটি কত উপরে, কিন্তু ওর যে ভুজটা সেটা কিন্তু এই দুইজনের মাঝখানে আছে, এটা বুঝতে পারছি? তাহলে তোমাকে যদি আমি বলি যে এটা হচ্ছে 2 4, এটা যদি বলি আমি সরি এটা যদি বলি 2 4 আর এটা যদি 2 4 তো হয় না, সরি 2 0 আর এটা যদি হয় 4 0, তাহলে এই বিন্দুটা নিশ্চিত 3 0, এটা বুঝি? এই বিন্দুটা যদি 3 0 হয় তাহলে এইখানে যে বিন্দুটা আছে তার এক্স অক্ষের স্থানাঙ্ক হবে 3। ঠিক আছে, বুঝতে পারলাম? আর তুমি যেটা জিজ্ঞেস করলে না কোন বিন্দুতে স্পর্শ করে, তো যদি সে এক্স অক্ষকে স্পর্শ করেই, হ্যাঁ, তাহলে তো তুমি ইয়াই পাবা, ওয়াই এর ভ্যালু 0 বসায় দিলেই তো তুমি মান পেয়ে যাবা। বুঝছো? তখন হয় কি, ওয়াই এর ভ্যালু 0 বসালে তো আমরা এই ইকুয়েশন পাই, আমরা দেখছিলাম ওয়াই এর ভ্যালু 0 বসালে এই ইকুয়েশনটা পাই। এই ইকুয়েশন সলভ করে তুমি এক্স এর একটা মানই পাবা, শুধুমাত্র একটা ভ্যালু পাবা, অর্থাৎ এটা হবে একটা ওই পূর্ণবর্গ ইকুয়েশন আর কি। তো এক্স এর যখন তুমি একটা মান পাবা সেইখান থেকে তুমি এক্স এবং 0 এভাবে বসায় নিলেই হবে, এক্স এর ভ্যালু এবং 0। বুঝতে পারছি? জি ভাইয়া, আচ্ছা, এটা যদি বুঝে থাকি তাহলে এটাও আই গেস বুঝতে পারছি, এটা একটু মাথায় রাখবা যে এটা কিন্তু ঠিক মধ্যবিন্দুতে থাকে। তাহলে এইখানেও এইটার ক্ষেত্রে যখন মধ্যবিন্দুটা চলে আসবে তখন x1 এক্স এর যে ভ্যালু হবে এখানে ভুজের মানও সেইটা হবে, তাই না? একটা বৃত্তের এখানে ভুজও সেইটাই হবে। ধরো তোমাকে এইখানে দিলাম একটা বৃত্ত, সরি ধরো এইখানে একটা বৃত্ত নিলাম আমরা, তাহলে এই বৃত্তের যে যেখানে সেই বিন্দুতে ছেদ করে এটা হইতে পারে ধরো 3 0 0 3 আর কি, ধরো 0, ধরো এটার নাম 0 4 দিলাম। তাহলে এই বিন্দুটা যদি 0 4 হয় তাহলে এই যে কেন্দ্র হবে সেই কেন্দ্রের স্থানাঙ্কের কোটি আমরা কি বলতে পারবো কত? জি ভাইয়া, 4। কোটি হবে তখন 4। আর তখন আমরা ইয়াটা বের করতে পারতেছি না, কি বলে, ভুজটা তখনও যাই না, ভুজটা এভাবে মেনটেন করে বের করে নিব। কিন্তু মনে রাখবো যেখানে স্পর্শ করতেছে যে বিন্দুতে, সেই স্পর্শ বিন্দুর একটা ভূমিকা আছে এই কেন্দ্রের ভুজ অথবা কোটি নির্ধারণ করার ক্ষেত্রে। ঠিক আছে, এভাবে আমরা ব্যবস্থা করতে পারি প্রয়োজন মতো, দেখা যাবে ওটা সামনে আসবে ম্যাথ করার সময়, এগুলো ক্লিয়ার হবে। আপাতত থিওরি পড়ে, থিওরির মধ্যে আসলে কোন সিচুয়েশন আমার আসবে এটা তো আমি শিওর নয়, এই জন্য বলতে পারতেছি না। আচ্ছা, এরপরে হচ্ছে একটা সহজ একটা জিনিস দেখলেই আমাদের কাজ হয়ে যাবে, সেটা হচ্ছে বৃত্তের একটা সমীকরণ আমরা তৈরি করতে চাই, যদি আমাকে দুইটা ব্যাস দিয়ে দেয়, হ্যাঁ, একটা ব্যাস দিয়ে দিলে ব্যাসের দুই প্রান্তের স্থানাঙ্ক দিয়ে দিলে আমরা বৃত্তটা ইকুয়েশন ফর্ম করতে পারি নাকি সেটা দেখি। বহুত রকমের ইকুয়েশন দেখলাম এতক্ষণ, এখন দেখতেছি যে বৃত্তের এটা হচ্ছে একটা ব্যাস, সে বৃত্তের ব্যাসের স্থানাঙ্ক তোমাকে দেওয়া আছে হচ্ছে x1 y1 x2 y2, x1 y1 এবং এই বিন্দুটা দিচ্ছে তোমারে x2 y2। তাহলে এখন আমাদেরকে বলছে যে আপনি কি এখান থেকে বৃত্তের ইকুয়েশনটা বের করতে পারবেন নাকি, আপনার আমি ব্যাসের দুটো প্রান্ত বিন্দু দিয়ে দিছি। তাহলে এমনিতে আমরা এটা পরে অভ্যস্ত, সেটা হচ্ছে এই দুইটা থেকে আমরা চাইলে ব্যাস বের করতে পারি, তাই না? এখান থেকে আমরা ব্যাস বের করতে পারি এই দুইটা দূরত্ব দিয়ে, ব্যাসার্ধ। তারপর সেটার অর্ধেক করলে ব্যাসার্ধ বাইরে হয়ে যাবে। আচ্ছা,
এরপরে যদি আমি ওই মানে মধ্যবিন্দু নির্ণয় করি তাহলে কেন্দ্র পেয়ে গেলাম। তাহলে কেন্দ্র পাইলাম, ব্যাসার্ধ পাইলাম, আর কিছু লাগবে? কেন্দ্র মানে কি? এইচ কে পাইছি, ব্যাসার্ধ মানে আর পাইছি। ওই যে বললাম আমাদের 3টা ভ্যালু লাগে শুধুমাত্র। তার মানে এইচ কে আর পেয়ে গেছি, তাহলে কি আমার এই মানে বৃত্ত বের করা কি কোনো ঝামেলা হবে? এইচ কে আর এর ভ্যালু আদর্শ ইকুয়েশন বসে দিলেই শেষ, তাই না? অথবা যদি আমরা কোনো প্রসিজারে জিএফসি বের করতে পারি তাহলেও আমাদের কাজ শেষ। এখানে আমরা দেখলাম যে আমরা এখান থেকে হচ্ছে এইচ কে আর ইজিলি বের করতে পারতেছি, তো এইচ কে আর দিয়ে কাজ করা যাবে। কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করার চেষ্টা করি এবার, কারণ ওরে দিয়ে তো সারা জীবন করবো, কিন্তু ব্যাসের প্রান্তবিন্দু দিয়ে থাকলে আর একটু ইজিলি কম স্টেপে কাজটা করা যায়। সেটার জন্য একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন আমরা ফর্ম করতে পারি। সেটা হচ্ছে যে আমরা জানি এইখানে যেই কি বলে ব্যাসটা আছে, এই ব্যাস থেকে এই বৃত্তের উপর যে কোনো বিন্দুতে যদি আমি দুইটা রেখা টানি আর কি, ধরলাম যে কোনো একটা বিন্দু নিলাম এই জায়গায়, এখানে একটা বিন্দু নিলাম, সেইখান থেকে যদি আমি এই দুইজনকে কানেক্ট করে দেই দুই প্রান্ত বরাবর, তাহলে এটা অবশ্যই কি 90 ডিগ্রি ফর্ম করবে, জানি। হ্যাঁ, কারণ ওর যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ হয়। তাহলে যদি নিচের দিকে একটা বিন্দু নিতাম, তারপরে যদি আবার এদেরকে কানেক্ট করার চেষ্টা করতাম, ধরলাম এইটা নিলাম আর এইটা নিলাম, তাহলে সেটাও কত হবে? মাঝখানের কোণটা হবে 90 ডিগ্রি। তাহলে আমরা দেখতেছি আমি যেই বিন্দুই নেই না কেন সেই বিন্দুটাই এখানে 90 ডিগ্রি তৈরি করতেছে মাঝখানে, তাই না? আচ্ছা, তাহলে ধরলাম এই বিন্দুটা হচ্ছে আমার সেই পি এক্স ওয়াই, কারণ এটা যে কোনো বিন্দুতে নিলেই আমার ওই শর্তটা কাজে লাগাইতে পারবো। তাহলে দেখি শর্তটাকে কাজে লাগানো যায় কি যায় না। এই বিন্দুটা আমার হচ্ছে পি এবং এক্স ওয়াই। তাহলে আমরা দেখতেছি যে এইখানের যেই দুইটা রেখা আমি নতুন করে আঁকলাম সেই দুইটা রেখা পরস্পর লম্ব। এই রেখা দুইটার দুই প্রান্তের আমার স্থানাঙ্কগুলো জানা আছে। এটা হচ্ছে x1 y1 আর এটা হচ্ছে xy। আবার এই রেখার ক্ষেত্রে আমার দুই প্রান্তের স্থানাঙ্ক জানা আছে, একটা হচ্ছে xy এবং আরেকটা হচ্ছে x2 y2। তাহলে এই দুইটা থেকে আমি দুইটা ঢাল বের করতে পারবো না? দুইটা সরলরেখা ঢাল বের করা যাবে, এবং দুইটা সরলরেখার ঢাল হবে পরস্পর লম্ব। তাহলে দুইটা সরলরেখার গুণফল কত হবে? ঢালের গুণফল হবে -1। তাহলে প্রথমটা ঢালের গুণফল বের করি, x মাইনাস এক্স ওয়ান, সরি প্রথমত y, তাহলে y মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস এক্স ওয়ান গুণ পরেরটা ঢাল, পরেরটা ঢাল হবে হচ্ছে y মাইনাস ওয়াই টু ডিভাইডেড বাই এক্স মাইনাস এক্স টু। এই দুইটা ঢালের গুণফল হবে -1। তাহলে এইখান থেকে আমরা বের করলাম এবার y মাইনাস ওয়াই ওয়ান এক্স মাইনাস, সরি y মাইনাস ওয়াই টু, নিচে থাকতেছে, সরি এখানে একটা -1 এটা। তাহলে আর -1 এর সাথে যদি এবার গুণ করে দিই তাহলে মাইনাস এক্স মাইনাস এক্স ওয়ান এক্স মাইনাস এক্স টু। তাহলে আলটিমেটলি পাইতেছি আমরা এক্স মাইনাস এক্স ওয়ান এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই মাইনাস ওয়াই টু ইকুয়ালস টু 0। তাহলে এইটা আমাদের কিসের ইকুয়েশন পাইছি আমরা? যদি আমাকে দুইটা ব্যাসের দুইটা প্রান্ত বিন্দু দেওয়া থাকে তাহলে বৃত্তের সমীকরণ পাওয়া যাবে। কই জি থেকে আসছে এটা বুঝছি তো নাকি? ব্যাসের দুই প্রান্তে স্থানাঙ্ক দেয়া থাকলে, ব্যাসের দুই প্রান্তের স্থানাঙ্ক দেওয়া থাকলে এরকম হবে। আচ্ছা, আর কিছু নাই। বৃত্তে যা দেখলা এইটা দিয়ে হচ্ছে আমাদের 4.1 শেষ হয়ে যাবে। এখানে হচ্ছে কেতাবুদ্দিন স্যারের বইয়ে হচ্ছে কি জানি কোন খলিফার সূত্র আছে, আজিজুর রহমান খলিফা, সেই খলিফার সূত্র ছাড়াই আমরা অঙ্ক করে ফেলাবো, কোনো সমস্যা নেই। ওইটা থাকলে একটু সুবিধা হয়, এমন হয় না যে সুবিধা হয় না, কিন্তু আমি আসলে পারি না। আর ওইটা পড়েও যে ওইটা ছাড়াও আসলে কাজ করা যায়, খুব একটা ঝামেলা হয় না। আর একটা জিনিস আছে বৃত্তের পোলার ইকুয়েশন, তো পোলার ইকুয়েশনে আমার কিছু দুর্বলতা আছে, তো সেইটা হচ্ছে দেখি অতদূর যদি যায় তাহলে পোলার ইকুয়েশন পড়াই দিব আজকে, না হলেও সমস্যা নেই। আচ্ছা ভাইয়া, হুম। ওই যে যে একটা সরলরেখা একটি করে ওই আবার জিনিসটা, ওই যে ভাইয়া একটা সরলরেখা এরপর একটা বৃত্ত যে পরস্পর ছেদ করে, এরপর যে সমীকরণ চাই বৃত্তের। স্পর্শকের স্পর্শকের সমীকরণের কথা বলতেছো? আমি তো না 4.1 ভাই, একটা দেখালাম খালি। সরলরেখা ভাইয়া একটা বৃত্তে দিয়ে যে যায় ভাইয়া, ছেদ বিন্দুগামী কোন ছেদ বিন্দুগামী? সরলরেখা, সরলরেখার ভাইয়া। আরে আচ্ছা, ভাইয়া স্পর্শকের কথাটা বল।
না না স্পর্শন, ও বুঝতে পারছি, ও মনে হয় ওই যে কি বলে ওর নাম, ওই খলিফার কথাই বলতেছে, বুঝতে পারছি। একটি বৃত্ত একটি সরলরেখা ছেদ বিন্দুগামী বৃত্তের সমীকরণ, বুঝতে পারছি। ও মনে হয় খলিফার কথা কইতেছে খুব সম্ভবত, আমি দেখবো ওইটা, যদি মানে খলিফার নিয়মটা আমি পারি না, ওইটার একটা সূত্র আছে বইয়ে, যদি থাকে তোমার বইয়ে কেতাবুদ্দিন স্যারের বই ওটা আছে, অথবা অসীম কুমার সাহার বইও থাকা উচিত, যদি থাকে তাহলে ওইখান থেকে দেখতে পারো। দেখি অন্য কোনোভাবে ওইটাকে সলভ করা যায় নাকি। হ্যাঁ, ওইটা ছাড়াও করা যাবে। আমরা শুরু করি, সামনে আমি তো মানে দেখাবো, সব টাইপের ম্যাথই দেখানো হবে, আর যদি কোনো থিওরি মিস যায় তাহলে আমাকে আলাদা করে বললো। এই যে এই খলিফারটা বিশেষ করে ঝামেলা লাগে আমার কাছে, সেজন্য আমি করতে যাই না ওইটা। আচ্ছা, এইখানে হচ্ছে কিছু জিনিস বলা হয় নাই, যেটা এইখানে বলে দেই, এটা পড়ার সময় ডিসকাস করে ফেলি। এটা ইকুয়েশন দিয়ে দিছে, বলছে যে এটা যদি একটা বৃত্ত নির্দেশ করে তাহলে এ এবং বি এর মান নির্ণয় করো এবং অতঃপর বৃত্তটির কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয় করো। বৃত্ত হওয়ার জন্য বেশ কিছু শর্ত আছে, সেটা হচ্ছে এখানে আগে লিখে রাখি। সেটা হচ্ছে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার এর সহগ সমান হইতে হয়। তাদের সহগ যে এক হইতে হবে তা না, এদের সহগ সমান হইতে হবে। এক আমরা দরকার হলে বানায় নিতে পারবো যদি সহগ সমান হয়, তাহলে যেই সহগটা আছে ওইটা দিয়ে ভাগ করে দিলে কিন্তু দুইটারই সহগ তখন 1 চলে আসবে। সেই কারণে সহগ এক এটা না বলে আমরা বলবো সহগ সমান। আচ্ছা, এক্স ওয়াই বিশিষ্ট কোনো টার্ম থাকবে না, বিশিষ্ট কোনো পদ থাকবে না। আর একটা শর্ত আছে যেটা আমার মনে নেই, তাই এটা বাদ। তিনটা জিনিস দিয়ে হচ্ছে বৃত্তের ইকুয়েশনটাকে আমরা হচ্ছে জাস্টিফাই করতে পারি। তার মধ্যে দুইটা দেখলাম যে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ সমান হবে, এক্স ওয়াই বিশিষ্ট কোনো পদ থাকবে না। ভালো কথা। আচ্ছা, তাহলে এইখানে সবার আগে যে অসঙ্গতিটা তুমি খেয়াল করতেছো সেটা কি বলো তো? মানে এই যে দুইটা শর্ত দিলাম, এর মধ্যে কোনটা মিলে নাই? এখানে একটা এক্স ওয়াই টার্ম আসে, একটা ব্ল্যাক শিপ এসে বয়ে রয়েছে। তাহলে এখানে আমরা একটা এক্স ওয়াই এর টার্ম পাইছি, তাহলে এটারে সরাইতে হবে। আর কি আছে? আর একটা আছে দেখো, এক্স স্কোয়ারের সহগ এবং ওয়াই স্কোয়ারের সহগ ডিফারেন্ট। আমি বলছি সহগ সমান হইতে হবে, তাহলে এখানে ওয়াই স্কোয়ারের সহগ কত আছে? -2। তাহলে এক্স স্কোয়ারের সহগ কত হওয়া উচিত? -2। তাহলে বুদ্ধি করে বলো তো যে এ সমান কত হবে? -2 -2। শেষ, এ পাইছি। তারপরে আছে বি বের করতে হবে এখন আমারে। এখন আমরা বলছি যে এক্স ওয়াই ওয়ালা কোনো টার্ম থাকতে পারবে না। আচ্ছা, এক্স ওয়াই ওয়ালা যদি কোনো টার্ম না থাকে তাহলে এক্স ওয়াই এর সহগ কত আসলে বলো তো? 0। এক্স ওয়াই এর সহগ হইতে হবে 0। কিন্তু এখানে এক্স ওয়াই এর সহগ আছে কত? 2b। তাহলে 2b সমান 0, সুতরাং b সমান 0। এখান থেকে আমরা পাইলাম, সুতরাং এখান থেকে আমরা পাচ্ছি a সমান হচ্ছে -2 এবং b সমান 0। মনে থাকবে? আচ্ছা, এরপরে বলছে বৃত্তটির কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয় করো। এখন তো আমরা বৃত্তটাকে পাইলাম, এ এবং বি এর ভ্যালু পেয়ে গেছি, তাহলে এখন বৃত্তটার এখন ঠিকঠাক বানায় লই। তাহলে এ এর মানটা বসাই আগে, -2x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এক্স ওয়াই তো থাকবে না, তো এটা বাদ দিয়ে দিলাম। তারপরে থাকলো 8x প্লাস 12y প্লাস 6 ইকুয়ালস টু 0। আমরা যখন আদর্শ ইকুয়েশনের মধ্যে থেকে তোমরা ব্যাসার্ধ বের করার সূত্র দিছিলাম যে x এর সহগরে -2 দিয়ে ভাগ দিবা, তখন x স্কোয়ার এবং y স্কোয়ারের সহগ কত ছিল? হ্যাঁ, 1 ছিল। অর্থাৎ আমরা যখনই কোনো একটা বৃত্তের ইকুয়েশনের উপরে অপারেশন করব, যে কোনো কাজ যখন করব, তখন অবশ্যই এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগটাকে 1 বানায় নিব। এমনিতে না বানাইলেও হয়, কিন্তু ওইটা নিয়ে যদি কাজ করতে হয় তখন আমাকে সেটাকে 1 বানায় নিতে হবে। তাহলে -2 দিয়ে পুরো সমীকরণে ভাগ করি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6y মাইনাস 3 ইকুয়ালস টু 0। কি পাইলাম আমরা? এখন আমরা একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন পাইছি। এইখান থেকে চাইলে এখন আমরা কেন্দ্রটা বের করতে পারি। তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক হবে হচ্ছে এখন কেন্দ্র, এক্স এর সহগ আছে -4, ভাগ করব কত দিয়ে? ওই কিরে, 2 দিয়ে 2 না, -2 দিয়ে। ও মাইনাস ওয়াই এর সহগ আছে -6, ভাগ করব -2 দিয়ে। তাহলে আমরা বৃত্তের ইকুয়েশন পেয়ে গেলাম হচ্ছে, সরি, কেন্দ্রের স্থানাঙ্ক পাইলাম হচ্ছে 2, 3। আচ্ছা, এবার হচ্ছে রেডিয়াস বা ব্যাসার্ধ। ব্যাসার্ধের জন্য আমরা দুই রকমের সূত্র দেখাইছিলাম, সেটা হচ্ছে √/,
এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস সি হইতে পারে, অর আমরা চাইলে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি হতে পারে। তাহলে এখানে কি আমার এইচ কে দেওয়া আছে নাকি কি দেওয়া আছে? এখানে আমার এইচ কে আমি অলরেডি বের করে ফেলছি অবশ্য, কিন্তু এখানে দেওয়া আছে হচ্ছে জি। আচ্ছা, এখান থেকে আবার সমস্যাটা কি যে জি এবং এফ বের করার জন্য এটারে ওই 2g হিসেবে ধরতে হয়, তাই না? কারণ এখানে তোমার এক্স এর সহগটা ছিল 2g, তাহলে 2g সমান -4, g সমান -2, 2f সমান -6, x সমান -3। এত ঝামেলা করা তো আমার এখন দরকার নাই, তাই না? এইভাবে 2 দিয়ে ভাগ করে করে উল্টা আমার কাছে কিন্তু এখন কেন্দ্র এইচ কে চলে আসছে, তাহলে আমি একদম যেখান থেকে আমার সি এর মেইন যে পরিচয়টা আসছিল সেটার মধ্যে থেকে বের করে দেই। এইচ কে চলে আসছে হাতে, তারপরে মান বসানো শুরু করো। এটা বসাই হচ্ছে এইচ কে, তার মানে 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মাইনাস সি, মাইনাস সি দেওয়া আছে, এখন সি এর ভ্যালু নিজেই -3, তাহলে +3 হয়ে যাবে আর কি। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়, +3 হবে। তাহলে 2 স্কোয়ার এবং 4 স্কোয়ার 3 স্কোয়ার হয় হচ্ছে কত, 14 নাকি 13? 4 13 থেকে আবার 10 যোগ হবে সাথে 16, হ্যাঁ 4 আসে। বুঝতে পারছি ম্যাথটা? কেন্দ্র বের করছি, এক্স এর সহগ এবং ওয়াই এর সহগের -2 দিয়ে ভাগ করছি। ব্যাসার্ধের জন্য আমরা দেখছি যে এখান থেকে জি এবং এফ বের করার ঝামেলা যাওয়ার থেকে আমার কাছে এইচ কে আছে, এইচ কে এর জন্য সূত্রটা বসাই দিই। দুইটাই মাথায় রাখতে হবে। আমরা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে এই সূত্রটা মাথায় রাখি, জি এফ সি দিয়ে মনে রাখি দেখে হচ্ছে এই যে এই কমপ্লিকেশনে পড়তে হয়, জি এফ এগুলো আলাদা আলাদা করে বাইর করতে হয়। এইসব ঝামেলা যাওয়ার দরকার নাই কোনো, এইচ কে দেওয়া আছে ডিরেক্ট বসাই দিব, পারা যাবে। এখন আমার একটা বৃত্তের কেন্দ্র দিয়ে দিচ্ছে, এটা আবার এমন করতেছে কেন? হ্যাঁ, আমাকে একটা বৃত্তের কেন্দ্র দিয়ে দিছে, যেটার কেন্দ্র হচ্ছে তোমার 4 - 5 এবং এটি মূল বিন্দু দিয়ে যায় বলে দিছে। তার সমীকরণ ও অক্ষ দুইটি থেকে তা কি পরিমাণ অংশ ছেদ করে সেটা বের করতে হবে। এখন আমাদের বৃত্তের সমীকরণ কিন্তু বের করা শেখা লাগবে। এখন বলছে একটা বৃত্তের কেন্দ্র দেওয়া আছে, ভালো কথা। ধরলাম এটা হচ্ছে আমাদের বৃত্ত, বৃত্তটা আবার বলছে মূল বিন্দু দিয়ে যায়। মূল বিন্দুতে যদি বৃত্ত যায় তাহলে ধরলাম এই বিন্দুটা মূল বিন্দু দিয়ে যাইতেছে, এই যে মূল বিন্দু দিয়ে গেল গা। এখন মূল বিন্দুতে গেলে পরে বলছে যে কেন্দ্রটা হচ্ছে 4 - 5। তাহলে এখন যদিও এটা এই স্থানাঙ্কের মধ্যে পড়ে না, কিন্তু আমাদের আসলে সেটা দরকার নেই, আমাদের আসলে জিনিসটাকে রিপ্রেজেন্ট করতে পারলেই হয়েছে। হ্যাঁ, তাহলে যদিও কেন্দ্র এখানে হয় না তারপরেও সমস্যা হবে না। তাহলে এখন দেখো তো যে আমি যদি এখান থেকে একটা ব্যাসার্ধ ক্যালকুলেট করতে চাই, কিভাবে করা যেতে পারে? এইখান থেকে এই দূরত্বটা যদি আমি টানি, কারণ এই মূল বিন্দুটা তো আমরা জানি যে এটা মূল বিন্দু, তাই না? তাহলে এইখানে মূল বিন্দুটা যেহেতু আমার জানা আছে, তাহলে আমি এখান থেকে এইটা কানেক্ট করে দিলে কি পেয়ে যাব? রেডিয়াস পেয়ে যাব। রেডিয়াসটা কত হবে বলো তো? √41 5 স্কোয়ার এবং 4 স্কোয়ার, এটা হবে হচ্ছে 25 এবং 16, তুমি যেটা বললা √41 আসবে। তাহলে √41 পাইলাম আমরা রেডিয়াস। আচ্ছা, আমরা রেডিয়াস পাইছি, আমার কাছে ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে আমার কাছে আর আছে, এইচ কে দেওয়া আছে। তাহলে এইচ কে আর এর ভিতরে আমাদের এখন মান বসাই দিলে ফুরাই গেল না অঙ্ক? পুরা যাবে আসলে। দেখো এইচ কে আর বলছিলাম, এইচ কে আর অথবা জিএফসি যে কোনো তিনটা জানলেই হবে। তাহলে এইচ কে আর এর ভিতরে বসাই। স্ট্যান্ডার্ড ইকুয়েশন ছিল x - h হোল স্কোয়ার প্লাস y - k হোল স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে এর মধ্যে বসাইলে পরে আমরা পাই x - 4 হোল স্কোয়ার প্লাস y প্লাস 5 হোল স্কোয়ার ইকুয়ালস টু 41, তাই না? আচ্ছা, আমাদের কাজ এখানে শেষ, কিন্তু এখানে আমরা ঝামেলা করে রাখছে, বলছে যে এই সমীকরণ থেকে অক্ষ দুটি থেকে তা কি পরিমাণের অংশ ছেদ করে সেগুলো বের করতে হবে। আমাদের কাজ শেষই হয়ে গেছিল, এর মধ্যে হচ্ছে আমাদেরকে নতুন একটা কাম দিয়ে ফেলাইলো। তো দেখি নতুন কাজটা কিভাবে করা যায়। নতুন কাজটার জন্য আমাদেরকে এখন ওই স্ট্যান্ডার্ড ইকুয়েশনে নিয়ে যাইতে হবে, আর কোনো উপায় নেই। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আসবে, এখান থেকে আসবে 8x, এখান থেকে আসবে প্লাস 10y, এখান থেকে আসবে 4 স্কোয়ার আর 5 স্কোয়ারের যোগফল 41 পাইছিলা। ও আচ্ছা, ভালো কথা। এটা যদি মূল বিন্দু দিয়ে যায় তখন সি এর ভ্যালু 0 হয়। কোন একটা বৃত্ত যদি মূল বিন্দু দিয়ে যায় আর কি, তাহলে তার সি এর ভ্যালু 0 হয়, এটার ক্ষেত্রে দেখা যাইতেছে। মূল বিন্দুগামী বৃত্তের সি 0, মূল বিন্দুগামী বৃত্তের সি ইকুয়ালস টু 0। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা জি এবং এফ এর ভ্যালুটা একটু বাইর করে নিই। তাহলে জি সমান বলতো কত?
এটা কিন্তু চেহারা দেখে বলে দিতে হবে জি সমান কত। হুম, 4. -4 দেখো 2g সমান -8 এটা দেওয়া আছে, তাহলে জি সমান হবে হচ্ছে -4। দেওয়া থাকে দেখা যাচ্ছে 2f সমান হচ্ছে 10, কারণ y এর সহগ হচ্ছে 2f থাকে, তাহলে 2f সমান 10 দেওয়া আছে, তাহলে f সমান হচ্ছে 5। ভালো কথা, খুব সহজ হিসেব। gf বের করাটা ঝামেলা কিছু না, তার কারণ এই যে h কে এটা ঋণাত্মক ভ্যালুগুলাই তো হচ্ছে g এবং f তৈরি করে। h যদি 4 হয় তাহলে g অবশ্যই -4 হবে, k যদি -4 হয় f অবশ্যই +4 হবে। হ্যাঁ, আচ্ছা, এটা গেল। এখন হচ্ছে আমরা বের করতে চাচ্ছি যে খণ্ডিতাংশের দৈর্ঘ্য। তাই খণ্ডিতাংশের দৈর্ঘ্যের জন্য সূত্র ছিল x অক্ষের জন্য খণ্ডিতাংশের জন্য, তাহলে এটাতে লিখি x সেক্টর, আমরা লিখে রাখি x কে যে ইন্টারসেক্ট করে রাখছে যতখানি, x সেক্টরের যে দৈর্ঘ্য হবে সেটা হবে 2g² - c। তাহলে c এর ভ্যালু তো নাই, তাহলে শুধুমাত্র 2g, তাহলে এখান থেকে আসবে 2g এবং হচ্ছে ওই যে মডিউলাস অফ 2g আর কি, এখান থেকে আসবে 8। আর যদি তুমি y এর সেক্টর বের করতে চাও ভাবে 2f² - c, এখান থেকে আসবে 2 ইন্টু মডিউলাস অফ f, তেমন আসবে কত 5 নাকি, ও সরি 10। বুঝতে পারছি, জি ভাই, মনে থাকবে? জি ভাই। কেন মনে করবা, কেন মনে রাখবা, কেন মুখস্থ করতেছো অঙ্ক? যাতে খেয়াল থাকে কিভাবে করলাম। হ্যাঁ, অ্যাপ্রোচ গুলা মনে রাখবা, খালি চিত্র আঁকলেই শেষ। এটা দেওয়া আছে একটা কেন্দ্র এবং এক্স অক্ষকে স্পর্শ করছে, বৃত্তের সমীকরণ চাইছে, এইটাও সহজ, কোনো সমস্যা নাই। এক্স অক্ষকে স্পর্শ করা একটা বৃত্ত আঁকো, কিচ্ছু করতে হবে না তোমাকে, খালি এক্স অক্ষকে স্পর্শ করাও একটা বৃত্ত আঁকো। এক্স অক্ষকে স্পর্শ করে দিছি, বৃত্ত এঁকে ফেলাইছি। এইভাবে করলে হবে, মানে এতটুক করলেই হবে। এই কেন্দ্রটা কিন্তু প্রথম চতুর্ভাগে নাই, তাও প্রথম চতুর্ভাগে আঁকো, কিচ্ছু হবে না। -5 7, প্রয়োজন মতো চেঞ্জ করা লাগতে পারে, কিন্তু এখানে কোনো চেঞ্জ নাই, এইটুক নিয়ে কাজ করলেই হবে। আচ্ছা, এটা যদি -5 7 হয় তাহলে এই বিন্দুটা কত? এটা তো পড়াইছিলাম আমি। -5 7 তাহলে এটা হবে -5 0, তাই না? 0 0. হ্যাঁ, তাহলে এটা হবে হচ্ছে -5 0। তাহলে এই বিন্দুটা পেয়ে গেছি। এখন বলো তো এই বিন্দুর কোটি কত? মানে সরি, কোটি তো মানে কি বলে, এইটার কোটি যদি হয় 7, তাহলে এই যে রেডিয়াসটা আছে, তাহলে রেডিয়াসটাই নিশ্চয়ই 7 হবে আর কি, কিংবা এই পুরো দৈর্ঘ্যটা, এই লম্ব দূরত্বটা 7 হবে। এক্স অক্ষ থেকে যে পরিমাণ দূরত্বে থাকে সেটাকে তো আমরা ওয়াই বলি, তাই না? তাহলে এই দূরত্বটা কত পাইলাম? 7 ইউনিটস পাইছি। জি ভাই। তাহলে আমরা এইচ কে এবং আর পেয়ে গেছি। এইচ কে সমান কত দেওয়া আছে? -5 7 দেওয়া আছে, আমরা রেডিয়াস বের করে ফেলছি 7। তাহলে আমাদের বৃত্তের ইকুয়েশন হবে হচ্ছে x +5 হোল স্কোয়ার, y - k হোল স্কোয়ার এবং আর স্কোয়ার 7 স্কোয়ার, শেষ। এটাই অ্যান্সার। যদি তুমি এই ফরম্যাটে অ্যান্সারটা লিখতে পারো, হুম, যদি এই ফরম্যাটে আসে x - h y - k এভাবে যদি লিখে যাও, অ্যান্সারটা যদি এভাবে আনতে পারো, অ্যান্সার এখানেই শেষ করে দিবা। ওইটার ভাঙায় 2gx 2fy ওই ফরম্যাটে লিখতে যাবা না, এইখানেই অ্যান্সার শেষ করে দিবা। আর যদি তোমার মানে পরে যদি তোমার এক্সট্রা ইনফরমেশন চাই, যেটা আগের ম্যাথে চাইছিল, তাই না? আগের ম্যাথে তো আমাদের এখানে কি এক্সট্রা ইনফরমেশন চাইছে, আমরা এইখানে ম্যাথ শেষ করে দিছিলাম, এক্সট্রা ইনফরমেশন চাইছে বলে এটার ভাঙানো লাগছে। বুঝতে পারছি? আদারওয়াইজ আমরা ভাঙাইতাম না, কিন্তু এইখানেই অ্যান্সার শেষ হয়ে যেত। মনে থাকবে? জি ভাই, আচ্ছা, এখন একটা বৃত্ত দেওয়া আছে, 3টা বিন্দু দিয়ে যাইতেছে। আচ্ছা, এটা খুব সহজ অঙ্ক, বলছে বৃত্তটির সমীকরণ আর কেন্দ্রের স্থানাঙ্ক বাইর করো, ব্যাসার্ধ বাইর করো। ভালো কথা, এটা খুব ইন্টারেস্টিং লাগে আমার কাছে, তার কারণ এরকম ম্যাথ আমরা করে আসছি সরলরেখায়। যদি সরলরেখা কেউ পেরে থাকে তাহলে এই অঙ্ক পাততে তার সমস্যা হবে না। কেন? তার কারণ হচ্ছে 3টা নির্দিষ্ট বিন্দু যদি এরকম হয়, হুম, 3টে নির্দিষ্ট বিন্দু, এই 3টে নির্দিষ্ট বিন্দু দিয়ে যাচ্ছে এরকম একটা বৃত্ত তৈরি করতেই তো বলছে, তাই না? তাহলে বৃত্তটা দেখতে নিশ্চয়ই এরকম কিছু একটা হবে। এটা হবে আমার সে বৃত্তটা, তাই তো? এখন এইটা যদি বৃত্ত হয়, তাহলে এই 3টা বিন্দু দিয়ে চাইলে আমি একটা কি ত্রিভুজ বানাইতে পারি না? তাহলে এই যে ত্রিভুজটা তৈরি হলো, এই ত্রিভুজের জন্য এই বৃত্তটার একটা বিশেষ নাম আছে, কি সেটা? এই ত্রিভুজের সাপেক্ষে যদি বৃত্তটার কথা বলি তাহলে এই বৃত্তের নাম কি হবে? অর্ধবৃত্ত। হ্যাঁ,
পরিবৃত্ত। 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 ত্রিভুজের 3টা শীর্ষ দিয়ে যায় এমন বৃত্তকে আমরা বলি হচ্ছে পরিবৃত্ত। আর পরিবৃত্তের ইকুয়েশন আমরা কিভাবে বানাইছিলাম, যে কোনো দুইটা রেখার মধ্যবর্তী, যে কোনো দুইটা রেখার লম্ব সমাদ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করে সেটা ছিল তার কেন্দ্র। তাহলে এইখানে তোমার কাছে 3টা বিন্দু দেওয়া আছে এ বি সি। হ্যাঁ, তাহলে এ বি সি এটা ধরলাম -6 5, এটার বি এর ইকুয়েশন হচ্ছে -3 -4, সি মানে হচ্ছে 2 1। তাহলে এই 3টা দেওয়া থাকলে এখন আমরা যে কোনো দুইটা সরলরেখা নিয়ে তার লম্ব সমদ্বিখণ্ডক কি বের করতে পারবো? এইটার লম্ব সমদ্বিখণ্ডক হয়তো এখানে কোথাও হবে, হইল না। এইখানে কোথাও লম্ব সমদ্বিখণ্ডক হবে এ বি এর। যদি আমি এসি এর কথা বলি তাহলে এসি খুব সম্ভবত এখানে কোথাও ছেদ করবে। দেখো এটা কিন্তু অলমোস্ট কেন্দ্রতেই কোথাও একটাতে ছেদ করছে, তাই না? কেন্দ্রটা কিন্তু এরকম কোথাওই হওয়ার কথা। তাহলে আমরা দেখলাম যে এই বৃত্তটার এখন কেন্দ্র এইখানে। এখন ব্যাসার্ধ কই পাবো? ব্যাসার্ধের জন্য কি করতে হয়? ব্যাসার্ধের জন্য এইখান থেকে যে কোনো একটা বিন্দুর দূরত্ব আমরা চাইলে ব্যাসার্ধ হিসেবে বলতে পারি। এখান থেকে ও ক্যালকুলেট করব। ও ক্যালকুলেট করার মানে কি, যে বিন্দু ক্যালকুলেট করব এইচ কে পেয়ে যাব, এবং এই এইচ কে থেকে যে কোনো একটা বিন্দুর দূরত্ব ক্যালকুলেট করলে আমি কি পাবো? আর পেয়ে যাব। তাহলে এইচ কে আর পাইলাম, বৃত্ত পাওয়া যাবে। ভাই এই যেটা কিভাবে পাবো? এই যে এই দুইটা সরলরেখা ছেদ বিন্দু হবে, লম্ব সমদ্বিখণ্ডক বের করবা দুইটা, লম্ব সমদ্বিখণ্ডক দুইটা যে বিন্দুতে ছেদ করবে সেটা হবে এইচ কে। বুঝতে পারলাম? তোমাদের একটা ম্যাথ ছিল না, যে একটা ত্রিভুজের 3টা শীর্ষ দেওয়া আছে, পরিকেন্দ্র লম্ব কেন্দ্র এগুলো বাইর করো। এটা তো করাই দিছিলাম। তো পরিকেন্দ্র বের করার শর্ত কি ছিল? দুইটা লম্ব সমদ্বিখণ্ডক টেনে তারা যে বিন্দুতে ছেদ করে সেটা হচ্ছে পরিকেন্দ্র। তাহলে এই তো বৃত্তের কে পরিকেন্দ্রই তো এটা। তাহলে পরিকেন্দ্র করে আমি হচ্ছে এইচ কে বের করে ফেলবো, এবং পরিকেন্দ্র থেকে যে কোনো শীর্ষের দূরত্ব, এটাও রেডিয়াস হবে, এইটাও রেডিয়াস হবে, এইটাও রেডিয়াসই হবে। তাহলে যে কোনো শীর্ষের দূরত্বকে আমরা বলতে পারি রেডিয়াস। তাহলে এইচ কে আর পেয়ে গেলাম, সেখান থেকে আমরা বৃত্তের ইকুয়েশন বের করতে পারবো। এটা একটা প্রসেস গেল। এটা কি বুঝছি? বুঝছি সবাই? পরিকেন্দ্র দিয়ে বের করলাম কিভাবে? জি ভাই। আচ্ছা, তাহলে এখন আর একটা প্রসেস আছে, সেটা হচ্ছে তুলনামূলক ইজিয়ার এবং ক্যালকুলেটরে করার জন্য খুব হ্যান্ডি, যদি ক্যালকুলেটরের ব্যবহার ঠিক মতো পারো আর কি। তাহলে ক্যালকুলেটরের ব্যবহার যদি আমার জানা থাকে তাহলে আমরা ব্যবহার করতে পারি এইভাবে। একটা ইকুয়েশন দেখো, আমার কাছে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস টু 0। এই ইকুয়েশনটাকে দেখো তো আমি এইভাবে লিখতে পারি কিনা, 2gx, না এভাবে না, 2x ইন্টু g 2y ইন্টু f প্লাস সি ইকুয়ালস টু মাইনাস অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। লেখা যায় এভাবে? হ্যালো? জি ভাই। আচ্ছা, এখানে জিএফসিটাকে স্পেসিফাই করার প্রয়োজনটা কি ছিল? কেন এগুলোকে একটু গাঢ় করে লিখলাম? তার কারণ হইতেছে, দেখো তুমি যখন বলতেছো যে এই বৃত্তটা -6 5 বিন্দু দিয়ে যায়, তার মানে নিশ্চয়ই -6 5 বিন্দুটা দিয়ে পুরা বৃত্তের ইকুয়েশনটা সিদ্ধ হবে, তাই না? যদি কোনো বৃত্তের উপর দিয়ে কোনো বিন্দু যায়, মানে বৃত্তের উপর কোনো বিন্দু থাকলে, সরলরেখার উপর কোনো বিন্দু থাকলে, সেটা সেই সরলরেখাকে কি করে? সিদ্ধ করে। কিংবা বৃত্তের উপরে থাকলে সে বৃত্তকে সিদ্ধ করবে, পরাবৃত্তের উপর থাকলে পরাবৃত্তকে সিদ্ধ করবে। তাহলে এই বিন্দুটা এই বৃত্তের উপরে আছে, তাহলে এই বিন্দু দিয়ে বৃত্তটা সিদ্ধ হওয়া উচিত। তাহলে আমি যখন -6 5 বসাই দিব, তখন এইখানে একটা কি জি এর একটা সহগ আসবে, তারপরে এফ এর একটা সহগ আসবে, সি সি এর মতোই থাকবে, এইখান থেকে একটা ধ্রুবক চলে আসবে, তাই না? আমার ব্যাপার অ্যাপ্রোচটা কি বুঝতে পারতেছো? আচ্ছা, একটা বসায় দেখি। -6 5, তাই না? তাহলে এখান থেকে আসবে -12 ইন্টু জি -2y, তার মানে +2y, তার মানে 10 ইন্টু এফ প্লাস সি ইকুয়ালস টু হবে হচ্ছে মাইনাস অফ 6 স্কোয়ার, মানে 36 আর 25 কত হয়? 36 আর 25 হচ্ছে কত? 41 61। তাহলে এখান থেকে আসবে -61। তাহলে বলো তো এই ইকুয়েশনটাকে আমরা কি বলি? একঘাত বিশিষ্ট 3 চলকের সমীকরণ। একঘাত বিশিষ্ট 3 চলকের সমীকরণ এটা। তুমি -3 -4 বসাইলে এরকম আরো একটা ইকুয়েশন পাবা, একঘাত বিশিষ্ট 3 চলকের সমীকরণ।
2 1 বসাইলে এরকম আর একটা ইকুয়েশন পাবা, একঘাত বিশিষ্ট তিন চলকের সমীকরণ পাওয়া যাবে। জি ভাইয়া। এখানে কিন্তু আমরা জিএফসি আরো দুইটা করে পাবো, মানে আরো দুইটা পাবো আর কি, এখানে কিছু থাকবে আর কি জিনিসপত্র। তাহলে একঘাত বিশিষ্ট তিন চলকের সমীকরণ পাইলাম আমরা তিনটা। আমি একটা কথা ছোটবেলায় বলছিলাম তোমাদেরকে, সেটা হচ্ছে যে সমীকরণ যতগুলা, সরি ভ্যারিয়েবল যতগুলা, তোমার ইকুয়েশন যদি ততগুলা না হয় তুমি কখনোই ইকুয়েশন সলভ করতে পারবা না। আমার এখানে ভ্যারিয়েবল কয়টা, জিএফসি বলছিলাম সার্কেলের ক্ষেত্রে সব সময় ভ্যারিয়েবল তিনটা নিয়ে থাকবে, জিএফসি অথবা এইচকেআর। তাহলে এখানে আমার জিএফসি আছে, ভ্যারিয়েবল আছে তিনটা, ইকুয়েশন আমি কয়টা পাইছি, তিনটেই পাইছি। তাহলে এই তিনটে ইকুয়েশন যদি তুমি ক্রেমার রুল অথবা ক্যালকুলেটর অথবা সামথিং দিয়ে সলভ করো, তাহলে কি জিএফসি ডিরেক্ট ভ্যালু চলে আসবে না এখান থেকে? জিএফসি যদি আমি পেয়ে যাই, স্ট্যান্ডার্ড ইকুয়েশনে এদের মান বসায় দিলে আমার কি অঙ্ক শেষ। বুঝতে পারছি কি? জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে এইচকেআর এই পদ্ধতিতে করতে পারো, এইটা তুলনামূলক সময় সাপেক্ষ। এইটা কাদের জন্য, যারা হচ্ছে এই ধরনের ক্যালকুলেশনে টোটকা বুদ্ধিতে যাইতে চায় না। এইটা কিন্তু বীজগাণিতিক সমাধান। এইটা আমরা যেটা করলাম এটা কিন্তু কোনো ইয়া না, জ্যামিতিক সমাধান না, এটা কিন্তু বীজগাণিতিক সমাধান। আর এটা হচ্ছে জ্যামিতিক সমাধান। যার যেটা ভাল লাগে, আমার জ্যামিতি ভাল লাগে আমি অঙ্ক এমনি করি, যার বীজগণিত ভাল লাগে সে অঙ্ক এমনি করবে। বুঝতে পারছি? তোমাদের বইয়ের এই যে বেশিরভাগ, পরিকেন্দ্রটা একটু বের করে দেখালে ভালো হতো। আচ্ছা বলতেছি, তোমাদের বেশিরভাগ ম্যাথে হচ্ছে তোমাদেরকে এই বীজগাণিতিক সমাধান দেওয়া আছে। বেশিরভাগ ম্যাথ আমি করানোর চেষ্টা করব এই ইয়া দিয়ে, কি বলে, কি জানি এটার নাম, জ্যামিতিক সমাধান দিয়ে। ও বলছে পরিকেন্দ্রটা বের করে দেখাইতে। তাহলে আমাকে বুদ্ধি করে বলো, এ বি এর ইকুয়েশন বের করতে পারবা নাকি পারবা না? ওয়াই প্লাস 4 এক্স প্লাস 3, তারপর আসে এখান থেকে -4 -3 -5 প্লাস 6, এ বি এর ইকুয়েশন পাওয়া যাবে এখান থেকে। জি ভাইয়া। তারপর ধরো এসি নিলাম, এসি যদি নেই তাহলে y -1 x -2 1 2 -5 প্লাস 6, এখান থেকে এসি এর ইকুয়েশন পাওয়া যাবে। জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, এখন এ বি পাইলাম, এসি পাইলাম, হ্যাঁ এ বি আর এসি পাইছি। এখন এ বি এর মধ্যবিন্দু কি বের করতে পারবো? জি ভাইয়া। এ বি এর মধ্যবিন্দু ধরলাম এই যে এই বিন্দুটা না, এ বি এর মধ্যবিন্দু, এটার নাম দিলাম ডি। আর এইখানে এসি এর মধ্যবিন্দু ই। হুম, তাহলে ডি এবং ই বের করতে পারবা? জি ভাইয়া। ডি এবং ই বের করলাম। তাহলে বলো তো, এই যে আমি কালো সরলরেখা প্রথমে এটা আঁকছি, এই কালো সরলরেখাটা হচ্ছে এ বি এর ওপরে লম্ব এবং ডি বিন্দুগামী, তাই না? জি ভাইয়া। বুঝতে পারলাম? দেখো কোশ্চিন যে করছে সে বলো। জি ভাইয়া বুঝতে পারছি। এ বি এর ওপরে লম্ব এবং ডি বিন্দুগামী, তাইলে কি এই রেখাটা বের করতে পারা যাবে না? এটা পি কিউ যদি নাম দেই তাহলে পি কিউ বের হবে। জি ভাইয়া বের হবে। অনুরূপভাবে যদি এখান থেকে আমি এটারে বলি এম এন, এটার নাম দিলাম এম, এটার নাম দিলাম এন, তাহলে এসি এর ওপরে যে লম্ব সেটা হচ্ছে এম এন। এম এন কোন বিন্দু দিয়ে যায়? ই বিন্দু দিয়ে যায়। বিন্দু। ই বিন্দু তুমি বের করতে পারবা, তাই না? তাহলে এইরকম করে একটা রেখা বের করবা, এরকম করে একটা রেখা বের করবা। ওরা কই ছেদ করবে? পি কিউ এবং এম এন ও বিন্দুতে ছেদ করবে, সেইটা হবে পরিকেন্দ্র। এটা অনেক লেন্দি প্রসেস, এজন্য তো বললাম যে এটা মানুষ করতে যায় না, জ্যামিতিক সমাধানের দিকে কেউ করে না। বুঝতে পারছি? যদি করতে পারো ভালো কথা, কোনো সমস্যা নাই। এভাবে করতে পারলে আরো ভালো, কারণ দেখো এটা কিন্তু ইকুয়েশন লিখতে সমস্যা হয় না। তুমি খালি বলবা -6 5 বিন্দুগামী, তাই এইটা বলবা, -3 -4 বিন্দুগামী, তাই এটা 2 1 বিন্দুগামী, তাই এটা। তারপরে এই তিনটারে সলভ করে দিবা, তারপরে জিএফসি এটা, এবং বলতে তোমার এগুলো আবার করেও দেখাইতে হয় না তো, ক্রেমারের রুল দিয়ে করে দেখা লাগবে না তো। তুমি বলবা যে ক্যালকুলেটরের সাহায্যে করে পাই, অথবা সুতরাং জিএফসি সমান এটা এটা এটা। তোমার এখানে মান বের করে দেখানোর দরকার নেই তুমি কিভাবে ক্যালকুলেশন করছো, ক্যালকুলেটরের সাহায্য করছো, এইটাও ওরে বলার দরকার নাই। মনে থাকবে? জি ভাইয়া। আচ্ছা, এইভাবে হচ্ছে আমরা কোনো দুই ভাবে এটা করতে পারি। এটা খুব বেশি বড় প্রসেস দেখে করাইলাম না, ক্যালকুলেশন করতে আমার সময় বেশি লাগবে শুধু শুধু। আচ্ছা, এটা তো আগেরটা করছিলাম আমরা মনে হয়, নাকি কয় নাম্বারে আছি? 5 পড়লাম, 6 6 2 এবার। তো 6 2 বলছে একটা সরল রেখার উপর, এই যে এখানে ভালো অঙ্ক চলে আসছে। এই সরল রেখার ওপর কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত এই বিন্দুটা দিয়ে যায় আর এই বিন্দু দিয়ে অতিক্রম করে, বৃত্তটির সমীকরণ নির্ণয় করো।
আচ্ছা, এটাকেও দুইটা অ্যাপ্রোচে করা যায়। সেটা হচ্ছে আহ, দুইটা অ্যাপ্রোচটা হচ্ছে এরকম যে হয় জিএফসি বের করব নাহলে এইচকেআর বের করব। হ্যাঁ, তাহলে আপাতত এটার জন্য আমার যতদূর মনে হচ্ছে জিএফসি দিয়ে করাটা ভালো হবে। হ্যাঁ, জিএফসি দিয়ে করাটা তুলনামূলক ইজিয়ার হবে। এখন এটাতে হচ্ছে খলিফা ভাই কিছু নিয়ম দিছে। কিন্তু আমরা যেই ম্যাথগুলো করছি সেগুলোর অভিজ্ঞতা কাজে লাগে হচ্ছে আমরা ম্যাথ করতে পারি। খলিফার নিয়ম অনুযায়ী তারা হচ্ছে এইখানে একটা সরলরেখা টানছে, তারপরে হচ্ছে কাজ করছে, এই দুইটা নিয়ে সরলরেখা টানে ভাই। আমি ওটা পারি না, তাই আমি ওটা করবো না। আচ্ছা, আমরা একটু জেনারেলি চিত্রটা আগে দেখি কিরকম দেখতে। এটা হচ্ছে বৃত্ত। বৃত্তটা যে কেন্দ্র ছিল সেই কেন্দ্র দিয়ে একটা রেখা চলে যায় আর কি, যে কোনো রেখা কেন্দ্রগামী। আর অন্য যে কোনো দুইটা বিন্দু দেওয়া আছে, এখানে হয়তো একটা বিন্দু দেওয়া আছে সেটা হচ্ছে 3, 5। এখানে একটা বিন্দু দেওয়া আছে সেটা হচ্ছে ধরে নিলাম আমরা এরকম। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন আমাদের কাছে, আমরা একটু আগে দেখছিলাম তখন আমার কাছে তিনটা বিন্দু দেওয়া ছিল। এই ম্যাথে আমাদের কাছে তিনটা বিন্দু দেওয়া ছিল, এইখানে আমার কাছে দুইটা বিন্দু দেওয়া আছে, তাই না? আচ্ছা, যদি আমার কাছে তিনটা বিন্দু দেওয়া থাকতো তাহলে আমরা জিএফসি এর তিনটা ইকুয়েশন ফর্ম করতে পারতাম। জিএফসি দিয়ে আমি তিনটা ইকুয়েশন বানাইতে পারতাম। এখন আমার কাছে দুইটা বিন্দু দেওয়া আছে, তাহলে আমি জিএফসি দিয়ে কয়টা ইকুয়েশন পাবো এই দুইটা বিন্দু থেকে? দুইটা ভাইয়া। দুইটা বিন্দু পাবো। দুইটা বিন্দু কি কি হবে? সরি, দুইটা ইকুয়েশন পাবো আর কি, দুইটা বিন্দু না তো ইকুয়েশন। তাহলে এই ইকুয়েশন দুইটা হবে দেখতে এরকম। 2gx ছিল, তার মানে প্রথমটা তো 3, 5 যদি নেই, 3, 5 নিলে হবে হচ্ছে 6x প্লাস 10y, সরি y তো না, x ও না, এগুলো তো g, 6g প্লাস 10f প্লাস c। c এর সাথে আসলে কেউ সম্পর্ক রাখে না, c বাদ, c নিয়ে কোনো কাহিনী নেই। এখান থেকে আসছে 3 স্কোয়ার এবং 5 স্কোয়ার, এমনিই রেখে দাও, সমস্যা নেই। তারপরে যদি 6, 4 দিয়ে যায় তাহলে আমরা বলতে পারি এখান থেকে 6, 4 হলে এটা হবে 12g প্লাস হবে 8f প্লাস c, আর এখানে হবে মাইনাস 6 স্কোয়ার আর 4 স্কোয়ার। থুয়ে দাও, এমনি দরকার নাই কিছু করার। আচ্ছা, দুইটা ইকুয়েশন পেয়ে গেছি জিএফসি এর। এখন জিএফসি দিয়ে যদি আমি আরেকটা ইকুয়েশন পাইতাম তাহলেই তো আমার অঙ্কটা হয়ে যায়, তাই না? আচ্ছা, দেখি আরেকটা ইকুয়েশন কোনোভাবে বের করা যায় কিনা। দেখো তো, এইখানে বলছে যে এই রেখাটা হচ্ছে কেন্দ্র দিয়ে যাইতেছে আর কি, মানে এই রেখার উপর কেন্দ্র বিশিষ্ট, মানে এটা হচ্ছে কেন্দ্রগামী একটা রেখা। এই যে সরলরেখাটা এটা দেওয়া আছে, এই সরলরেখাটা। তাহলে এইটা যদি এই কেন্দ্র দিয়ে যায়, কেন্দ্রের ইকুয়েশন, কেন্দ্রের স্থানাঙ্ক আমরা কি বলি? এইচ কে, তাই না? জি ভাইয়া। তাহলে জি এই রেখাটা যেটা দেওয়া আছে x প্লাস 2y মাইনাস 10 ইকুয়ালস টু 0, এই রেখাটা নিশ্চয়ই এইচ কে দিয়ে যায়। জি এইচ ভাইয়া। কে বিন্দুগামী, তাহলে এইচ কে দিয়ে এসে সিদ্ধ হবে। এইচ কে দিয়ে ওরে সিদ্ধ করি, এইচ প্লাস 2k মাইনাস 10 ইকুয়ালস টু 0। কিন্তু এইচ কে দিয়ে তো আমার কাহিনী নাই, আমার কাহিনী তো আসলে আসলে জিএফসি নিয়ে। আমার তো জিএফসি এর ইকুয়েশন দরকার, এইচ কে দিয়ে তো কাজ হবে না। তাহলে একটু রিপ্লেসের কাজ করি। আমরা শিখছিলাম এইচ কে সমান হচ্ছে মাইনাস জি মাইনাস এফ, মনে আছে? তাহলে এটারে যদি রিপ্লেস করি তাহলে এইচ এর পরিবর্তে মাইনাস জি, এফ এর পরিবর্তে মাইনাস কে বসাই দিলাম, তাহলে সরি মাইনাস এফ বসাই দিলাম, তাহলে মাইনাস 2f হয়ে গেল, মাইনাস 10 হয়ে গেল, ইকুয়ালস টু 0 হয়ে গেল। এটার একটু সুন্দর করে লিখলে হয় জি প্লাস 2f ইকুয়ালস টু মাইনাস 10। এইটা আর একটা ইকুয়েশন পেলাম আমরা। তাহলে এইটা কি আমরা জিএফসি এর আর একটা ইকুয়েশন পাইছি না পাই নাই বলো তো? হ্যাঁ, পাইছি। পাইছি ভাইয়া। কেন, এখানে তো সি নাই, তাইলে তাহলে কেমনে হবে? ভাইয়া এখানে C0। এই তো, এখানে হচ্ছে সি জিরো না, হ্যাঁ সি এর সহগ 0, সি জিরো না। সি এর মান থাকতে পারে, সি এর সহগ 0। এগুলো কেয়ারফুল থাকবা, এগুলো কথা বলার সময় খুব বুঝে কথা কইবা ম্যাথের ক্ষেত্রে। এখানে C0 না, সি এর সহগ 0। সি এর কিন্তু এখানে যেহেতু সি গুলো আছে, এখান থেকে সি এর ভ্যালু আসতেই পারে। হুম, তাহলে এই তিনটারে এখন ক্যালকুলেশন করা যাবে না ক্যালকুলেটর দিয়া? ডিরেক্ট ক্যালকুলেটরে বসাই দিবা। কেমনে করা লাগে এটা সরলরেখা দিয়ে নিশ্চয় গাইছিলাম, মনে আছে না নাই? জি ভাইয়া। তাহলে জিএফসি পেয়ে যাবো, ইকুয়েশনে মান বসাই দিব, এক্স স্কোয়ার প্লাস 2 প্লাস ওয়াই স্কোয়ার 2gx 2fy প্লাস সি এর মধ্যে। অঙ্ক হয়ে যাবে না হবে না? বুঝছি হবে কেমনে ভাইয়া। করব। আচ্ছা, তাহলে আমরা বারবার দেখতেছি যে জিএফসি অথবা এইচকে আর এই ঘুরে ফিরে ওই জিনিসই আসতেছে বারবার, তাই না? আচ্ছা, দেখি এবার তারপরে কি দিছে। এগুলা ফালতু অঙ্ক আমার ভাল লাগে না, কারণ হচ্ছে এই যে ইয়া থাকে, এই যে আজব আজব ভ্যারিয়েবল দিয়ে রাখে, বিরক্ত লাগে দেখতে।
বলছে ওয়াই অক্ষের উপর কেন্দ্র বিশিষ্ট, কেন্দ্র ওয়াই অক্ষের উপর বয়ে রয়েছে, ভালো কথা। একটি বৃত্ত মূল বিন্দু এবং পি কিউ বিন্দু দিয়ে যায়, বৃত্তটি সমীকরণ ব্যাখ্যা করছে। এটা মনে হয় একটু ইজি হবে। তার আগে বৃত্তটা রাইখা লই। এটা হচ্ছে বৃত্ত, এর ইয়াটা কি জানি, মূল বিন্দু দিয়ে যাচ্ছে এবং সে আবার পি কিউ কে আবার কি করছে, অতিক্রম করছে পি কিউ বিন্দু দিয়ে। তাহলে ধরলাম এটা হচ্ছে এক্স অক্ষ, আর ওর কেন্দ্র যেহেতু এই মূল বিন্দু দিয়ে, ধরলাম এটা হচ্ছে তার ওয়াই অক্ষ। হ্যাঁ, তাহলে ধরলাম এইখানে হচ্ছে কেন্দ্রটা, ওই যে আবার মূল বিন্দুতে ছেদও করতে হবে, মূল বিন্দুতে স্পর্শ করতে হবে বলছে। বলছে মূল বিন্দু দিয়ে যাইতেছে এবং ওয়াই অক্ষের উপরে তার কেন্দ্র আছে, তাহলে নিশ্চয়ই এটা এক্স অক্ষকে স্পর্শ করছে না, দেখো তো। এই কিন্তু এক্স অক্ষকে স্পর্শ করে বসে আছে। হুম, তাহলে এটা 0 0 বিন্দুগামী। আর একটা বিন্দু পাইছি আমরা কি, এটার নাম কি জানি, পি কিউ। আর একটা বিন্দু আছে আমার কাছে কি, এইখানে দেওয়া আছে, এটা হচ্ছে কেন্দ্র, তাই না? তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে বলো তো? 0k 0k। হ্যাঁ, গুড। তাহলে 0k, আমরা কে এর ভ্যালু যেহেতু জানি না তাহলে তো বসাতে পারলাম না। জিরোটা তো জিরো শিওর, তার কারণ সে ওয়াই অক্ষের উপরে বয়ে রয়েছে। আর এখানে আমরা আর একটা জিনিস দেখতে পাইতেছি, যে সেখানে কত জানি বৃত্তটা, এটা কি মূল বিন্দু দিয়ে যাচ্ছে, এবং এটা চিত্র থেকে বোঝা যাচ্ছে যে এটা এক্স অক্ষকে স্পর্শ করে আছে। এক্স অক্ষকে স্পর্শ করলে একটা শর্ত কাজ করে, কি জানি ছিল বলতো? আচ্ছা, লাগবে না, দেখো আমাদের এখানে যদি এইচ কেন্দ্র যদি হয়, কেন্দ্র পাইছি আমরা 0k। এটারে আমরা বলতে পারি না 0 - f, বলা যায়? এই বলা যায়? আচ্ছা, 0 - f বলা যায়। এখন আর একটা ইনফরমেশন হচ্ছে এখানে, যে রেডিয়াস এবং এফ এই দুইটার ভ্যালু সমান হবে না, দেখো তো। এই চিত্র অনুযায়ী এইটাই তো রেডিয়াস, তাই না? এই যে এই অংশটুকু, এবং এইটাই তো কে, এইটা হবে রেডিয়াস এবং এইটাই কে। আচ্ছা, আর একটা ইনফরমেশন দেখি তো এখান থেকে ব্যবহার করা যায় কিনা, সেটা হচ্ছে পি কিউ বিন্দু দিয়ে যাচ্ছে। তাহলে পি কিউ বিন্দু দিয়ে যদি যায়, আরে আর মূল বিন্দু দিয়েও আবার সে যায়, তাহলে মূল বিন্দুগামী বৃত্ত, যেহেতু মূল বিন্দুগামী, সুতরাং সি ইকুয়ালস টু 0, এক্স অক্ষকে স্পর্শ করে আছে। এক্স অক্ষকে স্পর্শ করে থাকলে আমরা শিখছিলাম জি স্কোয়ার ইকুয়ালস টু সি হয়। তাহলে সি ইকুয়ালস টু যদি 0 হয়, তাহলে জি স্কোয়ার মানে কত, 0ই হবে। মানে তার মানে জি মানে 0, তার মানে জিও 0 সিও 0, তাহলে থাকলো কোথায় এফ। এফ এর মান বের করতে হবে এবার, তাই না? তাহলে আমার আদর্শ ইকুয়েশনের ভিতরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হচ্ছে 2gx 2fy প্লাস সি ইকুয়ালস টু 0 হয়। এইখানে জি এর ভ্যালু আমরা কত বের করলাম, এই মাত্র 0 বের করছি। জি হবে 0, সি হবে 0, এই দুটা বাদ। তাহলে আমার ইকুয়েশন থাকলো কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2fy ইকুয়ালস টু 0। এখন এই রেখাটা আবার কোন বিন্দুতে যাইতেছে লেখা আছে, পি কিউ বিন্দুতে যাচ্ছে। তাহলে আমরা এখানে বসাইতে পারি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, যেহেতু পি কিউ দিয়ে যায় তাহলে পি কিউ দিয়ে সিদ্ধ হবে। জি স্কোয়ার প্লাস সরি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2, এটা কি লেখে, এফ থাকবে এবং এখানে থাকবে কিউ ইকুয়ালস টু 0। তাহলে এফ সমান আমরা পাইলাম 2q ডিভাইডেড বাই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এফ এর ভ্যালু পাইছি। তোমাকে বুঝতেছো? আবারও বলি, এই শুরুতে আজাইরা কাম করছি, এগুলো না করলে হয়তো। প্রথমত হচ্ছে মূল বিন্দুগামী বৃত্ত, তাই সি ইকুয়ালস টু 0, এক্স অক্ষকে স্পর্শ করে বয়ে রয়েছে, তাই হচ্ছে জি স্কোয়ার ইকুয়ালস টু সি। সেখান থেকে আমরা পাই গেলাম জি সমান 0। স্ট্যান্ডার্ড ইকুয়েশন ছিল আমার এইটা, সেখানে জি এবং সি সমান আমরা 0 বাইর করে ফেলাইছি অলরেডি। তাহলে জি আর সি যদি 0 হয়ে যায়, ইকুয়েশন থাকে এইরকম। এখন এই রেখাটার মধ্যে আননোন হচ্ছে শুধুমাত্র একটা এফ। মানে এফটারে যদি সরাইতে চাই, যে কোনো একটা ভ্যারিয়েবলকে যদি বাইর করতে চাই, তাহলে যে কোনো একটা বিন্দু দিয়ে সিদ্ধ করলেই হয়। পি কিউ বিন্দুতে যাইতেছে, বাকি বিন্দুগুলো কিন্তু আমরা ইউজ করে ফেলছি।
আমরা কিন্তু মূল বিন্দু ইউজ করে ফেলছি, তাহলে পি কিউ বাচ্চা আছে, তাহলে পি কিউ দিয়ে যদি সিদ্ধ করতে যাই সেখান থেকে আমরা কিন্তু এফ এর ভ্যালু পেয়ে গেছি। এখন এফ এর ভ্যালুটা এটার মধ্যে বসাই দিতে হবে আবার। তাহলে বসাই দিলে পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই 2q ইন্টু ওয়াই ইকুয়ালস টু 0। এইটারও যদি আবার সাজায় গুছিয়ে সুন্দর করে লিখতে পারো তাহলে এটার চেহারা দেখতে কিরকম জানি হয়। আর এটার চেহারা হবে হচ্ছে 2টা কই গেল, এটা তো 2 ছিল। ও আচ্ছা, এখানে তো একটা 2 ছিল, এটা তো কাটাকাটি চলে যাবে, 2fy না, তাহলে 2 ইন্টু fy, তাহলে 2 থাকবে, 2 2 কাটা চলে যাবে, থাকবে শুধু কিউ। এটা সাজা গুছিয়ে লিখলে এরকম হয়। হুম, এটা হবে অ্যান্সার, পারা যাবে। তাহলে কি কি ফর্মুলা ব্যবহার করছি এখানে বলো তো, স্টেপ বাই স্টেপ, চেহারা দেখে বলো, কেউ একজন বলো। ফার্স্টে মূল বিন্দু এই জন্য সি ইজ ইকুয়ালস টু 0 এন্ড ভাইয়া মানে ওয়াই অক্ষকে ছেদ করছে এই জন্য জি স্কোয়ার ইজ ইকুয়াল সি, সেখান থেকে জি এর মান পাইছি, দেন হলো গিয়ে সাধারণ জি এবং সি এর মান বসাইছি। তারপরে সেখান থেকে যে সমীকরণটা পাইছি ওইখানে এফ আছে আমার আননোন, দেন এফটাকে বের করার জন্য পি কিউ বিন্দু দ্বারা সিদ্ধ করছি, দেন এফ এর মান পাইছি, দেন এফ এর মান সাধারণ। হুম, এভাবে হচ্ছে। মেইন হ্যাঁ, ওই যে ওই ইকুয়েশনটার মধ্যে বসে দিলাম, তারপরে এটা সাজা গুছে লিখলে হয়েছে। এইটুক লিখে রাখলেও অ্যান্সার শেষ, কিন্তু এটা আবার আমাদের বইয়ের ভাষায় একটু সুন্দর করে লিখলে টিচাররা খুশি হয়। পারলে একটু খুশি করে দিও স্যারদের। এমনিতে কম লিখছো, হ্যাঁ, এগুলো কিন্তু লিখতেই হবে না, এই যে এই উপরে এডি কিন্তু বাদ, এডির কোনো দরকার নেই। চিত্র আঁকা দিয়ে এটা কয়ে দিলেই শেষ অঙ্ক। আচ্ছা, এটা গেল আমাদের। আমরা মেবি আর একটা অঙ্ক করব, দেখি পারা যায় নাকি। দুটো বিন্দু দেওয়া আছে, বিন্দু দিয়ে অতিক্রমকারী বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধ দিয়ে দিছি 1। বলছে বৃত্তের সমীকরণ বের করো এবং দেখাও যে এরূপ দুইটি বৃত্ত পাওয়া যাবে। আচ্ছা, নাইস। হ্যাঁ, দুইটা বৃত্ত পাওয়া যাবে, স্বাভাবিক হিসাব। তাহলে 1 1 আর 2 2, এখানে ধরলাম 1 1 আছে আর 2 2টা ধরলাম এই জায়গায় আছে। হ্যাঁ, এরকম জায়গায় তো থাকে 1 1 আর 2 2। তাহলে এই দুইটা বিন্দু দিয়েই যাইতেছে এবং হচ্ছে তার ব্যাসার্ধ 1। বৃত্তটা আঁকার চেষ্টা করি, বৃত্তটা হইতেছে না। হয়েছে অলমোস্ট। এর থেকে ভালো হওয়া সম্ভব না। আচ্ছা, বৃত্তটা হইল। তাহলে এই বৃত্তের আবার একটা ভাই আঁকতে হবে এখানে। আচ্ছা, এই হচ্ছে আমাদের বৃত্ত, তাই না? তাহলে দুইটা বৃত্ত আঁকলাম আমরা। আমি জানতাম দুইটা বৃত্ত হবে, তার কারণ বলেও দিছে এমনিতে যে এই বিন্দুটা হচ্ছে 1 1, এই বিন্দুটা হচ্ছে 2 2। তাহলে দুইটা বিন্দু দেওয়া আছে 1 1 আর 2 2। বৃত্তের ব্যাসার্ধ দিয়ে দিছে 1, রেডিয়াস এইখান থেকে রেডিয়াস দেওয়া আছে, ধরলাম এইটা রেডিয়াস, উপরেরটা নিয়ে কাজ করি। এখান থেকে যে দূরত্বটা দিছে সেটা হচ্ছে 1। এই দূরত্বটা কি বের করতে পারবো বলো তো? বের করা যাবে না, এটা √2 হবে এই দূরত্বটা। জি ভাইয়া। এটা হবে √2 কিন্তু, হ্যাঁ। আচ্ছা, তাহলে এটারে একটু বাইর করে নিয়ে আসি, এটা বাইর করে নিয়ে আসলে একটু সুবিধা হবে দেখতে আমাদের। এটার বাইর করে নিয়ে আসলে আমাদের এইখান থেকে এই বিন্দুটা এবং এইখানে আমাদের কোথাও কেন্দ্র আছে, কেন্দ্র থেকে এই দুই পাশের দূরত্বই আমরা চাইলে বলতে পারি এটা হচ্ছে 1 এবং 1। এই দৈর্ঘ্যটা হচ্ছে 1, এটার দৈর্ঘ্য হচ্ছে 1। এইটা হচ্ছে আমার জ্যা একটা 2 2 আর 1 1। তাহলে এখন বৃত্তের কেন্দ্র থেকে যদি আমি এর উপরে লম্ব টানি তাহলে বৃত্তটাকে কি করবে? আচ্ছা ওয়েট, আমি কি বের করার চেষ্টা করতেছি, আমার কাছে আহ, কিভাবে বের করা যায় বলো তো? এটার কি বের করা লাগবে আমাদের এখন? রেডিয়াস জানি, কেন্দ্রটা দরকার আমাদের, তাই না? এটা কেমনে করে?
এই যে এই জায়গায় যায় হচ্ছে কিছু জায়গায় খলিফার নিয়ম না অ্যাপ্লাই করলে ঝামেলা হয়ে যায়, কিন্তু খলিফার নিয়ম অ্যাপ্লাই না করলেও হয় এটা। আহ, আমি রেডিয়াস জানি, এটা 1, এটা 1, 2, কি হলো? আইডিয়া দাও, এতক্ষণ ধরে কি শিখাইলাম? এখান থেকে যেহেতু আমাদের দুইটা বিন্দু দেওয়া আছে 1 আর 1, আমরা চাইলে হচ্ছে মানে কি করতে পারি, জিএফসি এর দুইটা ইকুয়েশন বানাইতে পারি। হ্যাঁ, জিএফসি এর দুইটা ইকুয়েশন পাওয়া যাবে, ভালো কথা। আর একটা লাগবে তো। জিএফসি এর দুইটা ইকুয়েশন আর একটা লাগবে। রেডিয়াস দেওয়া আছে 1 এবং 1। কিরে বুদ্ধি দাস না? 1 1√2 হচ্ছে 1/√2 ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ 1/√2, এটা 1/√2। হুম, 1/√2 হোল স্কয়ার হাফ, এটা হবে 1/√2। এটা কি বৃত্তের ছেদাংশ নিয়ে কোনো কাজ আছে? দুইটা বৃত্ত ছেদ না, দুইটা বৃত্ত নিয়ে কাজ না, বৃত্ত একটা নিয়ে কাজ করলেই হবে। আচ্ছা, মেবি একটা পসিবল অ্যান্সার পাচ্ছি। এটা হচ্ছে এইখানে যদি আমি ওই যে ইয়াটা করি আর কি, যে এর উপর থেকে লম্ব টানি, তাহলে এটাকে হচ্ছে সে দুই ভাগে ভাগ করে দেয়। তো আমার এমনিতে পুরো দৈর্ঘ্যটা আসে হচ্ছে √2। হ্যাঁ, √2 কে যদি আমি দুই দিয়ে ভাগ করি, একটা 1 √2/2 আর কি, 1/√2 আসে। তাহলে এটা হবে 1/√2, এটা হবে 1/√2। এখন এর ভিতরে পিথাগোরাস যদি তুমি অ্যাপ্লাই করো, পিথাগোরাস অ্যাপ্লাই করলে দেখা যায় এই বাহুটাও আসে 1/√2। হুম, একটু ভিতরে যাই, আমরা ভিতরে গেলে দেখতে পাবো শুধু। হ্যাঁ, আমরা দেখতে পেতেছি এই বাহুটা 1/√2, এইটাও 1/√2। এখন কোনোভাবে হচ্ছে আমাদের এই বিন্দুটা বের করার চেষ্টা করতে হবে। এই বিন্দুটা হচ্ছে এটা থেকেও যত দূরে আছে, এইখান থেকেও একই একক দূরত্বে আছে। এটাকে কেমনে করা যায়? মধ্যবিন্দুটা কত আসলে? 1.5/1, 3/2, 3/2, তাই না? 3/2, 3/2 এই মধ্যবিন্দুটা। 3/2, 3/2 দেওয়া আছে। এইটা লাগবে এখন আমার। আহ, আচ্ছা, এটা করার জন্য আমি তো একটা বাজে পদ্ধতি ব্যবহার করি, ওটা তো পছন্দ হবে না মনে হচ্ছে তোমাদের। এটা তো সমস্যা। সেটা হচ্ছে, দেখো ভালো লাগে নাকি? হ্যাঁ, ভালো না লাগার সম্ভাবনা বেশি। সেটা হইতেছে যে এই বৃত্তটার থেকে যদি আমি শুধুমাত্র ত্রিভুজের অংশটা আবার বাইর করে নিয়ে আসি, ত্রিভুজটাকে এবার একটু সাইড করে নিয়ে আসতে হবে। হুম, আচ্ছা, ফাঁকা জায়গা করি, আর একটু ফাঁকা জায়গা নেই। ত্রিভুজটা যদি সাইড করে নিয়ে আসি, তাহলে এইখান থেকে এইখানে একটা পাইলাম আমরা, আবার এইখান থেকে এইখানে পাইতেছি। হ্যাঁ, এখন এই দুই পাশের বিন্দু দুটো হচ্ছে 1 এবং 1, এই দুই পাশে হচ্ছে আছে 2 এবং 2। এই দুইটা বাহু আবার সমান সমান, এগুলা এগুলা সব সমান, তাই না? তাহলে এটা নিশ্চয়ই একটা বর্গক্ষেত্র তৈরি করছে। হুম, এখন বর্গক্ষেত্রের আমার এই বিন্দুটার স্থানাঙ্ক বের করতে হবে। দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, বাকি দুইটা বিন্দুর স্থানাঙ্ক আমার লাগবে। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 1 একক। পারবা? এটার নাম ধরলাম আলফা বিটা।
মাথা বুদ্ধি আসে না? বল না রে ভাই, না পারলে তো আমি বিপদে পড়বো। না ভাই, না ভাই। আচ্ছা, তাহলে ওই ওই ট্র্যাডিশনাল নিয়মে যাই আর কি, নাহলে আর উপায় নেই। সেটা হচ্ছে এইটার লম্ব রেখার সমীকরণ বের করতে হবে আমাদের এখন। এটা করতে চাচ্ছিলাম না, এখন এটাই করতে হবে। এই বর্গের মধ্যে এই আরেকটা ডায়াগোনাল আর কি, অন্য যে ডায়াগোনালটা আছে সেই ডায়াগোনালটার ইকুয়েশন লাগবে আমাদের। তাহলে এই ডায়াগোনালটা হচ্ছে এমনিতে ঢাল কত বোঝা যাইতেছে। এইটার ঢাল কত বলো তো? এটা ঢাল 1 আসে না? দেখো তো 1 আসবে। তাহলে এইটার ঢাল হবে হচ্ছে -1। হ্যাঁ, এটা যেহেতু 1 আসবে এইটার ঢাল, তাহলে এইটার ঢাল হবে হচ্ছে -1। কারণ ওই যে ইনভার্স করে -1 দিয়ে গুণ করলে ওই -1ই হয়। তাহলে -1, এবং সেটা হচ্ছে 3/2 3/2 বিন্দুগামী। তাহলে y - 3/2 ইকুয়ালস হচ্ছে -1 ইন্টু x - 3/2। তাহলে রেখাটা হবে হচ্ছে x প্লাস y মাইনাস 3/2 এবং 3/2 এর যোগফল, দ্যাট ইজ 2 ইন্টু 3/2, দ্যাট ইজ 3 ইকুয়ালস টু 0 আর কি, বা ইকুয়ালস টু 3। এটা আসবে রেখা। এই রেখাটা হচ্ছে আমরা পাইলাম এই রেখার সমীকরণ। হ্যাঁ, এখন আমরা চাইতেছি এই দুইটা বিন্দু বের করতে, এই বিন্দুটা এবং এই বিন্দুটা। এইখানে যদি আমি একটা বৃত্তস্থ কি চতুর্ভুজ আঁকি, এখন আরেকটু সেপারেট করে নিয়ে আসি। আমার যে চতুর্ভুজটা আছে, এটা তো চতুর্ভুজটা তো বেহায়া আবার। ধরো আমি একটা বৃত্ত আঁকলাম আর অন্য আর একটা বৃত্ত, হ্যাঁ, এই চতুর্ভুজটার ভিতরের একটা বৃত্ত। এই যে কালো দুইটা বিন্দু চিহ্নিত করছে, এই দুইটা বিন্দু আসলে কি বলতো? এই কালো দুইটা বিন্দু কিন্তু এটা বেশ। আসলে হচ্ছে কেন্দ্র, তাই না? আচ্ছা ভাইয়া, হ্যাঁ, এই যে আমাদের তো ভাইয়া ছিল যে দুইটা বিন্দু দিয়ে গমন করে, তাই না? তাহলে কি আমরা আমাদের যে ভাইয়া এই বৃত্তের যে সাধারণ সমীকরণ, হ্যাঁ, হ্যাঁ। সাধারণ সমীকরণ দিয়ে আমরা ছেদ করে দিতে পারি না? যেহেতু আমাদের ব্যাসার্ধ দেওয়া আছে 1, না না, তাহলে তো আমরা মানে জিএফসি এর দুইটা ইকুয়েশন পাবো, তাই না? তারপরে কি করব? তারপর হচ্ছে ভাইয়া, যেহেতু ভাইয়া যে দুইটা বিন্দু দিয়ে যায়, ওই দুইটা বিন্দু দ্বারা ভাইয়া সিদ্ধ করব। ওটাই তো বললাম, যেহেতু সিদ্ধ করে জিএফসি ভাইয়া এর দুইটা এইচ ইকুয়েশন পাবো, টি পাইলাম, পাবো। তারপর কি? জিএফসি যে এর দুইটা ভাইয়া এইচ ইকুয়েশন আর পাওয়া কে, যাবে। এইচ আর কে কি? এইচ আর মানে কে হচ্ছে কই? ভাইয়া এই যে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার, তাই না? হ্যাঁ, হ্যাঁ, তাহলে আর তো আমাদের দেওয়া আছে ভাইয়া বৃত্তের ব্যাসার্ধ। হ্যাঁ। আমাদের হচ্ছে ভাইয়া এইচ আর কে জানি না। হুম। তারপর কিন্তু তো এই এই সমীকরণটা তো ভাইয়া এই যে 1 1 এবং 2 2 বিন্দুগামী। তাহলে এখান থেকে আমি ভাইয়া এইচ আর কে এর যদি কোনোভাবে ভ্যালু বের করতে পারি, তাহলে তো আমার সমীকরণটা সহজ হয়ে যাবে। নাইস, দাঁড়াও দাঁড়াও, ভালো কথা বলছো। এক্স মাইনাস এইচ আর এক্স মাইনাস কে যদি হয় ওয়াই মাইনাস কে, এখানে আমরা রেডিয়াসটা জানি ভ্যারিয়েবল, তাইলে এইচ এবং কে যদি বের করতে চাই, হ্যাঁ হ্যাঁ, এইচ কে এর মধ্যে সম্পর্ক পাওয়া যাবে। কিন্তু ভালোভাবে পাওয়া যায় নাকি আমি দেখতেছি। তোমারটা করব, হ্যাঁ, তোমারটা ঠিক আছে। তোমার যেহেতু ভ্যারিয়েবল দুইটা, ইকুয়েশন দুইটা, তোমারটা হবে। এখন যেটা করতেছি এটা একটু শেষ করে নি, হ্যাঁ, তোমারটাও করব। আচ্ছা দেখো, যেটা যতদূর আগাইছিলাম সেটা ছিল হচ্ছে যে এইখানে আমরা যখন আরেকটা বৃত্ত নিলাম, আবারও বলি শুরু থেকে আবার দেখাই, যদি ঝামেলা লাগতে পারে, যে এটা ছিল আমাদের বৃত্তের অবস্থাটা। এখন এই অংশটাকে আমি একটু বাইর করে নিয়ে আসছি, এই জায়গায় এই বৃত্তটাকে বাইর করে নিয়ে আসছি। তারপরে দেখছি এখানে একটা এরকম ক্ষেত্র তৈরি করে, তার বিভিন্ন বাহুর দৈর্ঘ্য আমরা দেখতে পাচ্ছি এখানে। এখন এইটার নিচে আরেকটা এরকম ত্রিভুজ হবে, তার কারণ এর নিচে তো আরেকটা ত্রিভুজ ছিল, আরেকটা বৃত্ত ছিল। তাহলে এর নিচে আরেকটা এরকম ত্রিভুজ এঁকলাম এবং দেখলাম যে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই হচ্ছে 1 একক। তাহলে এখানে তারা কি করবে, একটা বর্গক্ষেত্র তৈরি করবে যেটা দেখতে এরকম। সেই বর্গক্ষেত্রের দুই প্রান্ত হচ্ছে 1 এবং 1 1 এবং 2 2। এই যে 1 1 এবং 2 2, এটা তো ছিল কি কর্ণ, এই যে সেই কর্ণটা।
এখন আমি আরেকটা কর্ণের ইকুয়েশন বাইর করে নিলাম, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 3। এটা হচ্ছে এই কর্ণটার ইকুয়েশন। হ্যাঁ, এইটা কি কাজে লাগবে দেখো। এইটাকে যদি আমি এখন এই চতুর্ভুজটাকে একটা বৃত্তের ভিতরে কল্পনা করি, এটা তোমাদের সামনে খুব কাজে দিবে এই ধারণাটা, যে একটা চতুর্ভুজকে এখন যদি আমি বৃত্তের ভিতরে কল্পনা করি এবং তার যদি আমি একটা ডায়াগোনাল জানি, তাহলে এই বৃত্ত এবং এই সরল রেখাকে যদি আমি ছেদ করে দিই, তাহলে কিন্তু এই কালো বিন্দু দুটো পেয়ে যাবো, তাই না? বৃত্ত এবং সরলরেখার ইকুয়েশন ছেদ করলে কিন্তু তাদের ছেদ বিন্দু পাওয়া যায়, তাই না? মানে এক্স ওয়াই ভ্যালু বের করলে কিন্তু ছেদ বিন্দুটা পাওয়া যাবো আমরা। এখন তো আমার এই রেখাগুলোর দরকার নাই। এটা হচ্ছে আমাদের বৃত্ত আর কি, সে বৃত্ত এবং রেখা। তাহলে বৃত্তের ইকুয়েশন দেখো তো এখান থেকে বের করা যায় নাকি? এই বৃত্তটার ভিতরে কেন্দ্র ছিল 3/2 3/2 এবং বৃত্তের ব্যাসার্ধ ছিল কত? 1/√2। দেখছো এখানে ছিল 1/√2। তাহলে এক্স মাইনাস 3/2 হোল স্কোয়ার y মাইনাস 3/2 হোল স্কোয়ার ইকুয়ালস টু হবে হচ্ছে 1/√2 হোল স্কোয়ার। হ্যাঁ, আর বৃত্তের ইকুয়েশনের সাথে সরলরেখার ইকুয়েশন হচ্ছে x প্লাস ওয়াই ইকুয়ালস টু 3। যদি এখান থেকে আমরা y ইকুয়ালস টু 3 মাইনাস এক্স লিখি, তারপরে এর ভিতরে বসাই দেই x মাইনাস 3/2 হোল স্কোয়ার ইকুয়ালস প্লাস, তারপরে হচ্ছে y মাইনাস এক্স মাইনাস 3/2 হোল স্কোয়ার ইকুয়ালস টু 1/2 আর কি। তাহলে এখান থেকে কিন্তু আমরা x এর দুইটা ভ্যালু পাবো, এখান থেকে আমরা y এর দুইটা ভ্যালু পাবো। তারা দুইজন মিলে তৈরি করবে, এরা দুইজন মিলে তৈরি করবে একটা কেন্দ্র, এইচ কে একটা তৈরি করবে, এই দুইজন মিলে আরেকটা কেন্দ্র তৈরি করবে, সেটা হবে এইচ কে। তাহলে আমরা এইচ কে পেয়ে যাব এবং হচ্ছে এখান থেকে রেডিয়াসটা পেয়ে যাব আর কি। রেডিয়াস তো দেওয়াই ছিল 1 একক। ঠিক আছে, এটা একটা প্রসিজার। যদি এটা মনে না থাকে তাহলে রেকর্ডিং আবার দেখে নিও, বেশি ঘিচবিচ্ছিরি করে ফেলাইছি। রেকর্ডিংয়ে আস্তে আস্তে দেখলে বুঝবা, সমস্যা হবে না। আচ্ছা, ও যেই সমাধানটা দিল পসিবল সমাধানটা, জায়গা তো নাই মনে হয়, পিছে আছে নাকি? লাস্ট পেজে একটা জায়গা ছিল। আচ্ছা দেখি, আমাদের থিওরি অংশে কিছু জায়গা ছিল তো। হ্যাঁ, এখানে কিছু জায়গা আছে, এখানে দেখি, করার চেষ্টা করে দেখি। তাহলে আমরা যে ইকুয়েশনটা পাইছি 1 1 আর 2 2 দিয়ে যায়, ভালো কথা। 1 1 2 দিয়ে যায় এবং আমরা বলতে পারি x মাইনাস এইচ হোল স্কোয়ার, x মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস y মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়ালস টু হবে 1 স্কোয়ার, যেহেতু রেডিয়াস 1 ছিল। এখন 1 1 দিয়ে যদি সিদ্ধ করি তাহলে 1 মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়ালস টু 1 স্কোয়ার। এটারে লেখা যায় হচ্ছে, রে কাজ হবে না মনে হইতেছে। আচ্ছা হবে হবে হবে, আচ্ছা ভালো বলছো, হবে হয়তো, শিওর না যদিও, আল্লাহ ভরসা, দেখি। তাইলে এইচ স্কোয়ার মানে এইচ মাইনাস 1 হোল স্কোয়ার হিসেবে লিখি আগে, তাহলে একটু ইজি হবে। এইচ মাইনাস 1 হোল স্কোয়ার কে মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়ালস টু 1 স্কোয়ার। তাহলে এটারে সুন্দর করে লেখা যায় এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস 2h মাইনাস 2k, আর হচ্ছে এটা 1 1 মাসে 0 হবে নাকি? বাকিটা 1 1 না 2 আসে আর এখান থেকে 1, তাহলে একটা 1 থাকবে প্লাস 1 ইকুয়ালস টু 0। অনুরূপভাবে আমরা পাবো হচ্ছে, এবার যদি 2 2 দিয়ে বসাই তাহলে h মাইনাস 2 হোল স্কোয়ার আসবে একটা, আর আসবে হচ্ছে k মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়ালস টু হবে 1 স্কোয়ার, একই রকম। তাহলে এখন আমরা পাইতেছি h স্কোয়ার প্লাস k স্কোয়ার মাইনাস 4h মাইনাস 4k, 2 2 2 স্কোয়ার 2 স্কোয়ার 4 4 8 আর প্লাস 7, এইটা পাইলাম। এখন এই দুইটাতে কি করবো? বলেন কি করব? পাওয়া যায়। হ্যাঁ, এই দুইটারে বিয়োগ করি যদি, একটা থেকে আরেকটারে যদি বাদ দেই তাহলে হয়তো কিছু পাওয়া যেতে পারে। এই দুটোর যদি বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে 2h প্লাস 2k, আর কত আসে এখান থেকে? -6 নাকি? -6 ইকুয়ালস টু 0, এটা আসে। তাহলে আসলে h প্লাস k ইকুয়ালস টু 3, তাই না?
এইচ প্লাস কে ইকুয়ালস টু 3 পাইছি? হ্যাঁ ওই জি ভাইয়া, জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা দেখো, এইচ প্লাস কে ইকুয়ালস টু যে 3 পাইছো, এটা এখন কই আছে বলো তো? আচ্ছা এটা দিয়ে করলেও ভাইয়া, হবে হয়তো, এর কারণ হচ্ছে কি, এটা এখন এটা দেখ হচ্ছে, কে ইজ ইকুয়াল টু 3 মাইনাস হ্যাঁ হ্যাঁ, এটাকে বুঝতে পারছি বুঝতে একটা পারছি, সমীকরণে দাঁড়াও। চিত্র করলে তো এখন দেখো, ওই যে আমি এই রেখাটা পাইছিলাম দেখো, এইটা হচ্ছে ওই যে ওই রেখাটা, ওই সেই লম্ব রেখাটা, বুঝতে পারছো? ওই যে এইচ কে দিয়ে যাচ্ছে আর কি, এইচ কে দিয়ে বসাই দিলে, এটা যেহেতু কেন্দ্রগামী, তাই এটা হচ্ছে এইচ কে দিয়ে বসাই দিলে পারে এটা মিলে যাবে ওই রেখাটাই, দেখছো প্রসিজার? কিন্তু তার মানে আমাদের ম্যাথ ঠিক পদ্ধতিতে আগাইতেছে, এটা বোঝা যাচ্ছে। আচ্ছা, এখন হচ্ছে জি ভাইয়া। বাকি অংশে এবার বলছে আমাদেরকে করতে, এবার যদি আমরা এইটাকে জি এফ দিয়ে রিপ্লেস করে দেই, মাইনাস জি মাইনাস এফ দিয়ে রিপ্লেস করে দেখা যাবে জি প্লাস এফ ইকুয়ালস টু হবে -3। হ্যাঁ, এরকম চলে আসবে, মাইনাস মাইনাস দিয়ে দিলে এটা চলে আসে। তাহলে এটা একটা ইকুয়েশন পাইলাম। এরপরে হচ্ছে আমাদের 1 1 দিয়ে যদি বসায় দেই, তাহলে আসবে একটা 2g প্লাস 2f প্লাস সি ইকুয়ালস টু হচ্ছে 1 1 দিয়ে বসাইলে -2, যদি 2 2 দিয়ে বসাই তাহলে 4g প্লাস, হেরে মনে হয় না কাজ হবে, দেখি, ভয় লাগতেছে। 4f প্লাস সি ইকুয়ালস হবে হচ্ছে 2 স্কয়ার 2 স্কয়ার -8, এটা আসে। হুম, ভাইয়া, এইভাবে না করে এই যে h ইজ ইকুয়াল টু বা k ইজ ইকুয়াল টু 3 মাইনাস 8, এটা আমি প্রথম সমীকরণে বসাই দিই, এই যে h স্কয়ার প্লাস k স্কয়ার মাইনাস এটা বেশি সময় সাপেক্ষ, তখন তোমাকে একটা দ্বিঘাত সলভ করতে হবে। তোমাকে ওইটাকে প্রথমত এক্স স্কোয়ার প্লাস এক্স, মানে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই ফরম্যাটে নিয়ে যেতে হবে। তারপরে সেখান থেকে তুমি একটা ভ্যালু বের করবা এইচ এর কিংবা কে এর, তারপরে ওইখান থেকে আরেকটা এইচ অথবা কে বের করবা। হ্যাঁ, ওইটার থেকে তুলনামূলক তিনটা দিয়ে ব্যবহার করা ইজি। এটা বানাইতে কিন্তু খুব বেশি সময় লাগে না, এটা প্র্যাকটিসের ব্যাপার। আমি মুখে মুখে এটা বানাই ফেলতেছি, তুমিও পারবা। -x² এবং y² যোগ করে ফেললে এটাও বের করা খুব বেশি কঠিন কিছু না। এইটা প্র্যাকটিস করতে হবে, বিন্দু বসানোটা। হ্যাঁ, এমন ভাবে বিন্দু বসাবো যাতে পরে আমার অন্য কোনো এটাকে মডিফাই করতে না হয়। এইখানে যদি আমি ওটা দিয়ে রিপ্লেস করি, তুমি যেটা বললা যে এই এইচ কে এর মধ্যে যে সম্পর্কটা দিয়ে, তখন হচ্ছে এইচ অথবা কে এর ভ্যালু বের করতে সমস্যা হবে। তার কারণ এইচ এর দুইটা ভ্যালু পাওয়া যাবে কিংবা কে এর দুইটা ভ্যালু পাওয়া যাবে। সিঙ্গেল ভ্যালু হলে পারে ক্যালকুলেটর নগদে দিয়ে দিত, কিন্তু দুইটা ভ্যালু দেখে আমাদেরকে ওটাকে সুন্দর করে সাজায় গুছায় তারপরে ওটাকে ক্যালকুলেটরে বসাইতে হয়। তার থেকে তুলনামূলকভাবে এই তিনটা সহগ বসানো ইজি। তোমারটা ভুল না সেটা আমি বলতেছি, তোমারটা ঠিকই আছে, কোনো সমস্যা নেই, কিন্তু এইটা তুলনামূলক সহজ হবে বলতেছি। হুম, এটা একটু বসায় দেখি ক্যালকুলেটরে যে আদৌ সে ঠিক অ্যান্সার দেয় নাকি আমাদের। তাহলে 2, তারপরে 2, তারপরে 1, তারপরে -2, 4 4 1 -8, তারপরে 1 1 0 -3। ইনফাইনাইট সলিউশন, এই যে বললাম হবে না অঙ্ক। তোমারটা দিয়ে দেখি তাহলে। তাহলে এইখান থেকে আমরা বসাই এবার h ইকুয়ালস 3 - k। তো তো একই কাহিনী হইলো আসলে শেষ পর্যন্ত মোটামুটি, বেশি মানে খুব বেশি উপকার হয় নাই আমাদের। তাহলে এইখানে কোনো একটাতে বসাই, হ্যাঁ এইটাতে ধরো বসাই। তাহলে h ইকুয়ালস -3 - k হোল স্কোয়ার আর কি, প্লাস 1 - k হোল স্কোয়ার ইকুয়ালস টু 1। এইটারে যদি সুন্দর করে লিখি তাহলে হবে হচ্ছে k মাইনাস, তাহলে এখান থেকে আসে -2 আর কি, k - 2 হোল স্কোয়ার, তাতে আসে k - 1 হোল স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে বলতে পারি k স্কোয়ার প্লাস k স্কোয়ার মাইনাস 4k মাইনাস 2k ইকুয়ালস হচ্ছে 4 স্কোয়ার 5 -1 6 -1 4 এরকম থাকে ইকুয়ালস টু 0। এখান থেকে পাচ্ছি আমরা 2k স্কোয়ার -6k প্লাস 4 ইকুয়ালস টু 0। k এর দুইটা ভ্যালু আসবে এখান থেকে যদি কপালে থাকে আমাদের, 2 -6 4, হ্যাঁ 2 আর 1 পাইছি, বাঁচা গেছে। k সমান আমরা পাইলাম 2, k সমান আমরা পেলাম 1। তাই তোমারটাই ঠিক হইলো, ভালো কথা, নাইস, এগুলা ভাল লাগে। তাহলে 3 - 2 করলে হবে হচ্ছে 1 এবং 3 - 1 করলে হবে 2। তাহলে এইটা হচ্ছে দুইটা কেন্দ্র, বোঝা গেছে? কেন্দ্র দুইটা তাহলে আবার লিখি, একটা হবে 1 2 আর একটা হবে 2 1, এবং এটা হচ্ছে এইচ কে, কি লিখলাম, এইচ কে, এবং রেডিয়াস হচ্ছে 1 দেওয়া আছে। তাহলে পেয়ে যাব, পারা যাবে।
তাহলে তোমার কথাই রইলো, সেটা হচ্ছে আমরা কি করলাম, 1 1 এবং 2 2 বিন্দু দুইটারে প্রথমত সিদ্ধ করলাম স্ট্যান্ডার্ড ইকুয়েশন, যেটাকে স্ট্যান্ডার্ড ইকুয়েশন মনে করি, ওইটার ভিতরে আমরা বসাইলাম। তারপরে সেইখান থেকে আমরা একটা বীজগণিত ইকুয়েশন পাইছি দুইটা, এবং সেইখান থেকে আমরা এইচ কে এর মধ্যে একটা সম্পর্ক তৈরি করছি এইরকম, h ইকুয়ালস 3 - k। তাহলে সেইখান থেকে আবার যে কোনো একটার ভিতরে মান বসানোর পরে আমরা কে এর দুইটা ভ্যালু পাইছি, ওইখান থেকে এইচ এর দুইটা মান বের করছি, তারপরে এইচ কে আর পেয়ে গেছি দুইটা দুইটা। ঠিক আছে, তাহলে পারছি, বুঝছি সবাই? জি জি ভাইয়া। আচ্ছা, এটা গেল যে আমি আগে কইছিলাম যে আমি অঙ্ক করতে পারি না বৃত্তে। এরপরে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করা, মূল বিন্দু থেকে 2 একক দূরত্বে আছে, এগুলো পরের দিন করবো না, আমাদের বেশ কিছু ম্যাথ বাকি, অনেক ম্যাথ আছে। আচ্ছা, তো আজকের ক্লাস এই পর্যন্তই, ডিসমিসড, টাটা।